আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমাদের আজকে ৩ নম্বর লেকচার হবে এবং ৩ নম্বর লেকচারে গ্রামাটিক্যাল পার্টে আমাদের জন্য আছে হচ্ছে প্রোনাউন এবং নাম্বার। আর টেক্সচুয়াল পার্টে একটি কবিতা আছে। যে কবিতার নাম হচ্ছে আই ডাইড ফর বিউটি। আজকে থেকে আমি লিখিত নিয়ে কোনো আলোচনা করব না, কারণ গতকাল শুক্রবারে লিখিতর উপরে আমি একটা কমপ্লিট ক্লাস নিয়েছি। সো লিখিত নিয়ে কোনো আলোচনা হবে না। যদি কেউ গতকালকের ক্লাসটা মিস করে থাকো অথবা গতকালকের ক্লাসটা না পেয়ে থাকো, তাহলে আজকে অথবা কালকে তোমরা তোমাদের সিক্রেট গ্রুপের মধ্যে গতকালকের এ টু জেড সলিউশন অফ রিটেন পার্ট এই ক্লাসটার ভিডিও পাবা। সেখান থেকে ভিডিও দেখে নিবা। লিখিত পার্ট নিয়ে কোনো প্রবলেম আশা করে থাকবে না। সো আমরা শুরু করে দিই। আমরা শুরু করব নাম্বার দিয়ে। আজকে একটু স্লো পড়ানোর চেষ্টা করব তোমাদের, যেহেতু গ্রামাটিক্যাল রুলস গুলো একটু সময় নিয়ে পড়াতে হয়। সো নাম্বার নাম্বার বলতে বোঝায় সংখ্যা। নাম্বার মানে কি? সংখ্যা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই যে কোনো সংখ্যাকে বলা হয় নাম্বার। নাম্বার দুই প্রকার। তোমরা জানো দুই প্রকার কি কি? একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। যদি একটা সংখ্যা বোঝায় তাহলে সেটা সিঙ্গুলার, আর যদি একের অধিক সংখ্যা বোঝায় তাহলে সেটাকে বলা হবে প্লুরাল। সো আমাদের ক্লাসে একটা স্টুডেন্ট আছে সিঙ্গুলার, একের অধিক স্টুডেন্ট আছে 10টা, 20টা, 35টা, সেটা হবে প্লুরাল। তো সিঙ্গুলার মানে একটা, প্লুরাল মানে একের অধিক। এটা তোমরা জানো, এটা নিয়ে কোনো কথাবার্তা বলার দরকার ছিল না বা দরকার নেই। তো আমরা যেটা পড়তে হবে সেটা হচ্ছে কিভাবে সিঙ্গুলার থেকে আমরা প্লুরাল করতে পারি, সেই নিয়মগুলো আমাদেরকে জানতে হবে, পরীক্ষা হলে মানতে হবে এবং নম্বরগুলোকে ধরে তোমাদের বাড়িতে আনতে হবে। আসো আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করার রুলস গুলো শিখে নিই। রুলস, কিভাবে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারি। রুলস নাম্বার 1, যদি সিঙ্গুলার শব্দের শেষে ইউ এম থাকে তাহলে ইউ এম এর পরিবর্তে প্লুরালে দিতে হবে এ। আবার বলি, সিঙ্গুলার যে কোনো শব্দের শেষে যদি ইউ এম থাকে তাহলে তুমি এই ইউ এমটাকে কেটে দিয়ে তার পরিবর্তে দিবা এ। যেমন ড্যাটাম, এর প্লুরাল করার জন্য তুমি ডি এ টি এটুকু ঠিক রাখো, ডি এ টি ঠিক রাখো। আর এই ইউ এম এর পরিবর্তে তুমি কি দিবা? এ। তাহলে হয়ে যাচ্ছে ডেটা। এজেন ডাম, এখান থেকে হয়ে যাচ্ছে এজেন, ইউ এম এর পরিবর্তে এ, এজেন্ডা। একইভাবে মেমোরেন্ডাম থেকে মেমোরেন্ডা, মেমোরেন্ডাম থেকে মেমোরেন্ডা। ওকে, রুলস নাম্বার 2, যদি কোনো শব্দের শেষে ইউএস থাকে অথবা ও ইউএস থাকে, সিঙ্গুলার শব্দের শেষে যদি ও ইউএস অথবা ইউএস থাকে, ও ইউএস অথবা ইউএস, তাহলে এটার পরিবর্তে তোমরা দিবা আই। কি দিবা? আই। রেডিয়াস, সো আর এ ডি আই, এটুকু তো আছে, দেখো খেয়াল করে, এটুকু আছে। কিন্তু বাকি ও ইউএস, এটার জন্য আমরা আরেকটা কি দিব? আই দেব। সো আই হয়ে যাচ্ছে দুইটা। তোমরা অনেকে রেডিয়াসের প্লুরাল আর এ ডি আই এটাকে টিক চিহ্ন দিয়ে দাও, মনে করে এই আইটা দেওয়া হয়েছে না। এই আইটা রেডিয়াস, এটুকুর মধ্যে একটা আই আছে। আমাদের রুলস হচ্ছে ওই ইউএস এর পরিবর্তে আই দিতে হবে। সো রেডি আই হয়ে যাচ্ছে দুইটা। খেয়াল করবা, বি কেয়ারফুল। জিনিয়াস, যিনি পর্যন্ত রাখলাম, আর এই ইউএস এর পরিবর্তে আমরা একটা আই দেব। সো
জিনিয়াসও কিন্তু আই হয়ে যাচ্ছে দুইটা। অ্যালুম নাটস, অ্যালুম নাটস ইউএস এর পরিবর্তে আই দেব, তো হয়ে যাচ্ছে অ্যালুমনি। একইভাবে সিলেবাস, সিলেবাসকে আমরা বলি সিলেবি। সো ভেরি ইম্পর্টেন্ট রুলস তোমাদের এটা সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য। তবে যদি তোমরা কখনো দেখো যে এইভাবে করা নেই, তাহলে সেক্ষেত্রে বিকল্প আর একটা নিয়ম আছে। সেটা কি? বিকল্প নিয়ম হচ্ছে এই মূল শব্দের সাথে ইএস যোগ করে দেওয়া। মূল শব্দ কি? রেডিয়াস, এটা মূল শব্দ রেডিয়াস। মূল শব্দের সাথে ইএস যোগ করে দেওয়া। মূল শব্দ ছিল জিনিয়াস, ইএস যোগ করে দেওয়া। মূল শব্দ ছিল অ্যালুমনাস, ইএস যোগ করে দেওয়া। অর্থাৎ এই ইউএস অথবা ও ইউএস যুক্ত শব্দের যে মূল শব্দ, মূল শব্দের সাথে কোনো কিছু বাদ না দিয়ে অতিরিক্ত ইএস যোগ করলেও প্লুরাল হবে, এবং সেইটাও সঠিক। সো এইটাও সঠিক, এইটাও সঠিক, বাট দুইটার মধ্যে এটা বেস্ট। যদি এইটা কোনো কারণে না থাকে তাহলে এইটাকে উত্তর হিসেবে দিবা। যদি সিঙ্গুলারে শব্দের শেষে থাকে এস আই এস, তাহলে প্লুরালে দিতে হবে এস ই এস। সিঙ্গুলার কোন শব্দের শেষে এস আই এস, তাহলে প্লুরাল শব্দের শেষে দিবা এস ই এস। যেমন ক্রাইসিস, তাহলে এটার প্লুরাল হবে ক্রাইসিস। অ্যানালাইসিস, এটা হবে অ্যানালাইসিস, অ্যানালাইসিস। Rules number 4. যদি কোনো সিঙ্গুলার, যদি কোনো জয় দাস বলেছে যে কোনো সিঙ্গুলার এর শেষে ইএস বা এস দিলে প্লুরাল হবে না, হবে না, এইগুলোর হবে না, এগুলো আলাদা রুলস, এইগুলো তোমাকে লিখে দিচ্ছি। এগুলো ব্যতিক্রম রুলস, তাই তোমাকে লিখে দিচ্ছি। যেগুলো ব্যতিক্রম না সেগুলো এস বা ইএস দিলেই হবে। সো কনসোনান্ট প্লাস ওয়াই যদি কোনো শব্দের শেষে থাকে, সিঙ্গুলার শব্দের শেষে, তাহলে ওয়াইটাকে উঠিয়ে আই ইএস দিতে হবে। আমরা জানি যে আমাদের ইংরেজিতে 26টা লেটার আছে। এই 26টা লেটারের মধ্যে এ ই আই ও ইউ এই 5টি লেটারকে বলা হয় ভাওয়েল, আর বাকি 21টিকে বলা হয় কনসোন্যান্ট। এডুকেশন শব্দের মধ্যে 5টি ভাওয়েলের দৃশ্যমান আছে, 5টি ভাওয়েলের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। সো কনসোন্যান্টের পরে ওয়াই থাকলে আই ই এস দিতে হবে, কিন্তু ভাওয়েলের পরে যদি ওয়াই থাকে সেক্ষেত্রে শুধু এস যোগ করতে হবে। একটা এস কি করতে হবে? মূল শব্দের সাথে এস যোগ করতে হবে। দুইটা রুলসের পার্থক্য একটু বুঝে নাও। কনসোন্যান্ট প্লাস ওয়াই, তাহলে ওয়াইটাকে তুলে দিয়ে একটা থাপ্পড় দিয়ে তুলে দিবা, তুলে দিয়ে আই ইএস দিবা। আর যদি ভাওয়েল, ভাওয়েলের পরে ওয়াই থাকে তাহলে মূল শব্দে হাত দিবা না, জাস্ট শুধু মূল শব্দের সাথে একটা এস দিবা। এই যে তোমরা যারা বলো যে আমাদের নেটওয়ার্কের সমস্যা, নেটওয়ার্ক আমাদের সমস্যা না, নেটওয়ার্ক তোমার সমস্যা। কারণ এখানে 310 জন 10 জন শিক্ষার্থী ক্লাস করতেছে, সবাই স্মুথলি ক্লাস করে। তোমাদের 2-1 জনের প্রবলেম, এটা তো আমাদের প্রবলেম না, এটা তোমাদের প্রবলেম। সো কনসোন্যান্ট প্লাস ওয়াই, যেমন আর্মি, তোমরা খেয়াল করে দেখো যেখানে ওয়াই এর আগে এম, এম একটা কনসোন্যান্ট। সো এম একটা কি কনসোন্যান্ট, তাহলে এটার প্লুরাল করার জন্য ওয়াই এর পরিবর্তে দিতে হবে আই ইএস। বডি, সো বিওডি,
ওয়াই এর পরিবর্তে আই ই এস, লেডি মাস্তান, কি মাস্তান? লেডি মাস্তান। সো লেডি, এল এ ডি, এই ডি একটা কনসোনেন্ট, সো আই ই এস। হিউম্যানিটি, হিউম্যানিটি, এই টি একটা কনসোনেন্ট, সো হবে কি হিউম্যানিটিস। যদি বলি রয়, তাহলে রয়ের ওয়াইটা একটা ভাওয়েল, ওয়াইটা কি ভাওয়েল, তো শুধু এস দিবা, গায়ে হাত দিবা না, রয়েস। বয়, এই ওয়াই একটা ভাওয়েল, সো এটা কি হবে বয়েস। সো এটা একটু খেয়াল করবো 4 নম্বর রুলসটা। রুলস নাম্বার 5, যদি সিঙ্গুলার শব্দের শেষে এফ থাকে অথবা এফই থাকে, তাহলে এই এফ অথবা এফ এর পরিবর্তে ভি ইএস দিবা প্লুরাল করার জন্য। সকিনা, সকিনা মানে কি ওয়াইফ, ওয়াইফ মানে বউ, সো ওয়াইফে এফ ই আছে, তাহলে ওটার পরিবর্তে আমরা ভি ইএস দেব, ভি ইএস উঠাই দিব, এটা উঠাই দিয়ে ভি ইএস দিতে হবে। নাইফ, ভি ইএস। হাফ, এফ এর পরিবর্তে ভি ইএস। তবে এর কিছু ব্যতিক্রমও আছে, ব্যতিক্রম, যেমন রূপ, শেষে কি আছে এফ আছে, তাহলে এটা হবে রুপস, শুধু এস যোগ করলেই হচ্ছে, এটা ব্যতিক্রম। সব ক্ষেত্রে কিন্তু হবে না, দুই একটা ব্যতিক্রম আছে, যেমন রূপ শেষে এফ থাকা সত্ত্বেও ভি ইএস কিন্তু হয়নি। ব্যতিক্রম বেশ কয়েকটা আছে, তোমরা আমাদের লেকচার শিট কিংবা বই থেকে দেখে নিও। 6 নম্বরে বললাম যে নরমাল ক্ষেত্রে কি হয়, এস বা এস যুক্ত করতে হয়, যেগুলো ওই সমস্ত রুলসের আন্ডারে পড়ে না। পেন, পেন্স, বুক, বুকস, এরকম আর কি। স্বাভাবিক সেন্সে নরমাল, একবারে নরমাল ক্ষেত্রে আমরা প্লুরাল করার জন্য এস বাই এস যুক্ত করি। তবে উপরে যে 5টা রুলস তোমাদেরকে দিলাম, ওই 5টা একটু খেয়াল করে দেখবো আর কি। আবার অনেক সময় নিয়ম মানে না, অক্স, অক্সের, এটা হলো প্লুরাল। এরকম কিছু নিপাতনের সিদ্ধ আছে, কি আছে নিপাতনের সিদ্ধ, এই নিপাতনের সিদ্ধগুলো তোমরা মুখস্থ করে ফেলবা, এগুলো গুরুত্বপূর্ণ। অক্স, অক্সেন, এরকম নিপাতনের সিদ্ধগুলো মুখস্থ করে ফেলবা। আবার আমি নাউন চ্যাপ্টার পড়ানোর সময় বলেছি যে কিছু নাউনের সিঙ্গুলার প্লুরাল সেম, এস বাই এস বা কিছুই যুক্ত হয় না, যেটাই সিঙ্গুলার ওটাই প্লুরাল, ওইগুলোও মুখস্থ করবা। ডিয়ার শিপস, 1 ডজন, 100,000, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, স্কোর, ইনিংস, ক্যানন, কর্পস, স্পাইসেস, শ্যামন, এই নিপাতনের সিদ্ধ কতগুলো আছে, বেশ কয়েকটা আছে, তোমরা বই থেকে মুখস্থ করবা। আমাদের লেকচার শিটে কিছু পেতে পারো, আমাদের ভোকাবুলারি প্যানাসিয়ায় পেতে পারো, পিসি দাসের বই অ্যাপ্লাইড ইংলিশ গ্রামারে পেতে পারো, যে কোনো একটা বই থেকে পড়ে ফেলো, তোমাদের কাছে যে বই আছে ওই বইয়ের মধ্যে পাবা। মারিয়া জান্নাত অর্পা 3 নম্বর রুলসটা আবার বলেন। 3 নম্বরে বলেছিলাম যদি কোনো সিঙ্গুলারের শেষে এস আই এস থাকে, প্লুরালে এস ই এস হবে, এস আর কিছু না। সিঙ্গুলারে এস আই এস, তুমি প্লুরালে শুধু আই এর পরিবর্তে ই দিয়ে দিবা। ক্রাইসিস, ক্রাইসিস, ওয়াসিস, ওয়াসেস, ব্যাসিস, ব্যাসেস, অ্যানালাইসিস, অ্যানালাইসিস। আবার আমি রিপিট করতেছি, যদি সিঙ্গুলারের শেষে ইউ এম থাকে, ইউ এম, তুমি জাস্ট কষ্ট করে ইউ এমটাকে সরায়ে একটা এ দিবা, এটুকু পারবো না? তোমরা এত কিছু পারো, এটুকু কেন পারবো না? কিচ্ছু বলি নাই, যদি কোনো সিঙ্গুলার শব্দের শেষে ইউ এম থাকে, ইউ এম, ওই ইউ এমটাকে ধরে ফেলে দিবা, দিয়ে এ দিবা। আর 2 নম্বর রুলসে বলেছি যদি ও ইউএস থাকে অথবা ইউএস থাকে,
তাহলে ও ইউএস অথবা ইউএসটা উঠিয়ে দিবা, উঠিয়ে দিয়ে একটা আই দিবা, কি দিবা? আই দিবা। 3 নম্বরে বলেছি এস আইএস থাকলে এস ইএস দিবা। 4 নম্বরে বলেছি কনসোনেন্টের পরে ওয়াই থাকলে ওয়াইটা উঠিয়ে দিয়ে আই ইএস দিবা, আর ভাওয়েলের পরে ওয়াই থাকলে কিচ্ছু করবো না, শুধু একটা এস যোগ করে দিবা। 5 নম্বরে বলেছি এফ অথবা এপি থাকলে ভিএস দিবা, শেষ। এফ অথবা এপি থাকলে ভিএস দিবা। নাম্বার আবার দুই প্রকার, নাম্বার আবার কয় প্রকার? দুই প্রকার। এক, কার্ডিনাল নাম্বার, 1 2 3 4 5 6 7 10, এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার। 2, অর্ডিনাল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এগুলো হচ্ছে অর্ডিনাল। সো নাম্বার আবার দুই ভাগে বিভক্ত, সেটা হচ্ছে কার্ডিনাল আর অর্ডিনাল। কার্ডিনাল হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, আর অর্ডিনাল হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এগুলো। রুলস হচ্ছে কার্ডিনাল নাম্বার এর আগে দা বসে না এবং এটা নাউনের পরে বসে। আর অর্ডিনাল নাম্বারের রুলসটা বিপরীত। বিপরীত মানে কি? এর আগে দা বসে, নাউনের আগে বসে। যখন আমি লেকচার শিট পড়াবো তোমাদের বোর্ডে, তোমরা যদি আমার লেকচার চলাকালীন সময়ে তোমাদের লেকচার শিটে হাত দাও, তাহলে তোমরা চরম মাত্রার দুর্ভোগের শিকার হবে। না লেকচার শিটটা বুঝতে পারবা, না আমার কথা বুঝতে পারবা। সো আমি সব সময় বলে দিই, যখন আমি পড়াবো লেকচার শিট তুমি কখনোই খুলবা না, কখনোই খুলবা না। কারণ আমি যেভাবে পড়াবো আর লেকচার শিটে যেভাবে আছে কোনো মিল খুঁজে পাবা না। কিন্তু তোমরা যদি আমার লেকচারটা ভালো করে বুঝতে পারো, রুলস গুলো বুঝতে পারো, খাতায় ভালো করে তুলতে পারো, নোট করতে পারো, এবং ক্লাস শেষ হওয়ার পরে আরো 2 বা 3 বার এই নোট খাতাটা রিভিশন দাও, তারপরে লেকচার শিটটা ধরো, সবকিছু দেখবা পানির মতো সহজ হয়ে গিয়েছে। আর এই ক্লাস চলাকালীন সময়ে লেকচার শিট খুলতেছো, উল্টাচ্ছ, মিলানোর চেষ্টা করতেছো, তাহলে লেকচার শিটও বুঝবা না, আমার লেকচারও বুঝবা না, তখন কিচ্ছু পারবা না। মাঝখান থেকে তোমার লেভেল আগেও যা ছিল এখনো তাই থেকে যাবে। লেকচার শিট একটা বই, বইয়ে বইয়ের ল্যাঙ্গুয়েজ লিখতে হয়। তোমাদের সাথে আমি যে ক্যাজুয়াল কথাবার্তা বলি, ক্যাজুয়াল এক্সাম্পল গুলো দিই, এগুলো লেকচার শিটে দেওয়া যায় না। বই বইয়ের ফরম্যাট মেনে চলে, বইয়ের ল্যাঙ্গুয়েজ মেনে চলে। সো তোমরা আমি যা বলবো, আমি যা পড়াবো, বোঝার চেষ্টা করবা, শোনার চেষ্টা করবা, খাতায় সুন্দর করে লিখে নিবা, এবং ক্লাস শেষ করার পরে আরো 2 বা 3 বার রিভিশন দিবা, তারপরে লেকচার শিট ধরবা, তার আগে না। ওকে, তাহলে কার্ডিনাল 1 2 3 4 5 এগুলোর আগে দা বসে না এবং এটা নাউনের পরে বসে। আর অর্ডিনালটা হলো বিপরীত। অর্ডিনাল নাম্বারের আগে দা দেওয়াটা বাধ্যতামূলক এবং এগুলো নাউনের পরে বসে। যেমন আমি বললাম গিভ মি দ্য 5 বুক, গিভ মি দ্য 5 বুক, এই যে গিভ মি দ্য 5 বুক, তোমাদের এই 5টা হচ্ছে কার্ডিনাল নাম্বার, এর আগে দা বসে না। কি বসে না? দা বসে না। আবার বুকটা হচ্ছে নাউন, এটা নাউনের আগে বসে না, নাউনের পরে বসে। তাহলে সঠিক বাক্য হবে গিভ মি বুক 5, গিভ মি বুক 5। বুকস কিন্তু হবে না, শুধু বুক হবে, সিঙ্গুলার নাম্বার, নাউন হবে। গিভ মি বুক 5, এটা সঠিক বাক্য। বাট আমরা আমাদের জীবনে ছোটবেলা থেকে আমাকে 5টা বই দাও, 5 বুকস, 5 পেন, 5 মিস কল, 5 মোবাইল, এভাবে বলে বলে অভ্যস্ত। এবং এখন যদি আমরা শুনি যে গিভ মি বুক 5, আমাদের কাছে মনে হয় এটা ভুল, এটা বেকআপ বা অদ্ভুত মনে হয়, কিন্তু এটাই আসলে সঠিক, এটাই মূলধারার রাজনীতি করে, বাকি সবাই স্বার্থপর। আবার বলছি এখানে 5 দাও, 10 দাও, 100 দাও, 1000 দাও, যা দাও, এখানে নাউন হবে সিঙ্গুলার। নাউন কি হবে? সিঙ্গুলার। সো গিভ মি বুক 5 হবে।
এখানে বুকটা কি হবে, সিঙ্গুলার হবে, গিভ মি বুক 5 সিঙ্গুলার হবে। তবে তোমরা যদি নাউনের নিয়মে এটাকে লেখো সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে গিভ মি 5, তখন তুমি বুকস দিবা, কি দিবা, বুকস 1 প্লাস সিঙ্গুলার, বাকি ক্ষেত্রে প্লুরাল। সো গিভ মি 5 বুকস, এটা কারেক্ট। কিন্তু সংখ্যা বোঝানোর জন্য সংখ্যার রুলস অ্যাপ্লাই করা দরকার, নাম্বারের রুলস ইউজ করা দরকার, এই নাউনের রুলস ইউজ করা ঠিক না। সো তোমাকে গিভ মি বুক 5 যদি এটাও পরীক্ষায় থাকে, গিভ মি 5 বুকস এই নাউনের নিয়মটাও থাকে, তাহলে তোমাকে সঠিক উত্তর দিতে হবে এইটা, মানে দুইটাই সঠিক, কিন্তু বেস্ট কোনটা, বেস্ট হচ্ছে এইটা, গিভ মি বুক 5 নাম্বারের রুলসটা হচ্ছে বেস্ট। আর এই যে 5 বুকস এটা হচ্ছে নাউনের একটা নিয়ম, 5 বুকস। তো এই যে সঠিক যেটা গিভ মি 5 বুকস, এটা তোমাদের কাছে মনে হতে পারে বেকাপ্পা, আর অর্ডিনাল নাম্বারটা হচ্ছে বিপরীত। যেমন আমাদেরকে বলতে হবে হি ইজ ফার্স্ট বয়, এদের নাউনের আগে ফার্স্ট আছে, এখানে দা দেওয়া লাগবে, অবশ্যই দা দেওয়াটা ফরজ। হি ইজ দা ফার্স্ট বয়, এই দা দিতেই হবে, এই দা দেওয়াটা কম্পালসারি, দিতেই হবে। আমাকে 5টি বই দাও, আমাকে 5টি বই দাও, এর ট্রান্সলেশন কি হবে তাহলে, গিভ মি বুক 5, গিভ মি বুক 5, আমাকে 5টি বই দাও। গিভ মি 5 বুকস বললে ওটাও কারেক্ট, বাট ওইটা নাউন। সো আমরা অবশ্যই আমরা নাম্বারের রুলসটা ইউজ করবো, গিভ মি বুক 5 আমাকে 5টি বই দাও। সো তুমি দোকানে যে বলবা যে গিভ মি বুক 10, গিভ মি পেন 6, আমাকে 6টা কলম দাও, গিভ মি পেন 6। সকিনা তুমি আমাকে 3টা মিস কল দাও, গিভ মি মিস কল 3। এই ধরনের ইংরেজি বললে লোকজন বলবে এটা মেন্টাল, পাগল। আপনার হিমায়তপুরে ছিল, হাসপাতাল থেকে দৌড় দিয়ে ঢাকায় চলে আসছে, এসে এখন দোকানে দোকানে বলতেছে আমাকে 3টা ডিম দাও, গিভ মি এগ 3, আমাকে 10টা বিস্কুট দাও, গিভ মি বিস্কিট 10। পাগল বলবে মানুষ, কিন্তু এটা কি, এটা সঠিক, এইটা সঠিক, গিভ মি বুক 5 আমাকে 5টি বই দাও, এটা সঠিক। দেখো এই যে আমরা বলতেছি যে বুক এটা হচ্ছে নাউন আর 5 হচ্ছে কার্ডিনাল নাম্বার, নাউনের পরে দিচ্ছি, তোমাদের খুবই অদ্ভুত লাগতেছে, কারণ তোমরা 5 বুক 5 পেন এগুলো বলে অভ্যস্ত। শোনো, এই তোমাদের ডিস্টার্বের জন্য আমি যে একটু নিরিবিলি চা খাবো, একটু সময় নিয়ে সে সুযোগটাও নেই, 5 সেকেন্ড টাইম চা খাওয়ার জন্য, জিব্বা টিব্বা পুড়ে অস্থির হয়ে যায়। কি করব, গরম চা একেবারে তাহিরি স্টাইলে ভিতরে ঢেলে দি পুরা, কিচ্ছু করার নেই। এই সব তোমাদের জন্য, একটুখানি চা খাওয়ার টাইম দিব না, এটা কি, এ কোন দেশে আসছে, এটা কি মগের মুল্লুক নাকি যে 5 সেকেন্ড একটা গরম চা খেয়ে ফেলতে হবে জিব্বা পুড়িয়ে। ওকে, সো আমাকে 5টি বই দাও, তাহলে গিভ মি বুক 5। দেখো যে তোমরা যখন দেখছো যে নাউনের পরে লিখেছি নাম্বারটা, তোমাদের কাছে খুবই অদ্ভুত লাগতেছে, কিন্তু তোমরা যদি ছোটবেলা থেকে গিভ মি বুক 5 এইটা পড়ে এবং শুনে অভ্যস্ত হইতা, আমি নিশ্চিত করে বলতে পারি আজকে যখন বলতাম যে গিভ মি 5 বুক, তোমাদের কাছে অদ্ভুত মনে হতো। যেমন তুমি দেখো, আমরা গান শুনি,
খায়রুল লোক তোর লম্বা মাথার কেশ। খায়রুল লোক তোর লম্বা মাথার কেশ, ছোটবেলা থেকে রাস্তাঘাটে চুপি সরে ডেকে ডেকে আমরা এই মমতাজের গান শুনে অভ্যস্ত। খায়রুল লোক তোর লম্বা মাথার কেশ, চিরন্দাতের হাসি দিয়ে পাগল পাগল করলেই দেশ। তাহলে এই যে লম্বা মাথার কেশ, তার মানে হচ্ছে মাথা লম্বা, কেশ কি লম্বা না ছোট এ নিয়ে কোনো তথ্য বলা হয় নাই। সো লম্বা মাথা, মাথাটা কেমন লম্বা, মনে কর যে এই যেটা মাথা লম্বা, এই যে লম্বা মাথা, চুল ছোট না বড় এ নিয়ে কথা বলা হয় নাই। সো খায়রুল লোতর লম্বা মাথার কেশ, মাথাটা ইয়া বড় লম্বা, কেশ কতটুকু ঠিক নেই। তাহলে এটা ভুল, সঠিক হচ্ছে মাথার লম্বা কেশ, মাথার লম্বা কেশ, কেশ লম্বা, মাথা লম্বা না। দেখো সঠিক ছিল মাথার লম্বা কেশ, কিন্তু সে গান গেয়েছে খায়রুল লোক তোর লম্বা মাথার কেশ। এখন যদি আমরা সঠিকভাবে শুদ্ধ করে গান গাই খায়রুল লোক তোর মাথার লম্বা কেশ, ভাল লাগবে না, অদ্ভুত মনে হবে। অভ্যাস। আমরা দেখি যে বিজ্ঞাপন থাকে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, খাঁটি গরুর দুধ, এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। খাঁটি গরু কি, খাঁটি কি গরু, দুধ খাঁটি কিনা সে কথা বলছে না। তুমি কি গরু খাঁটি নিবা নাকি দুধ খাঁটি নিবা, খাঁটি গরু না, সঠিক হবে এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়। কি দুধ, খাঁটি দুধ, গরুর খাঁটি দুধ। এখন এই এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, এই খাঁটি গরুর দুধ শুনে শুনে জীবনের সমস্ত ক্ষেত্রে এটাকে গুনে গুনে এখন যখন সঠিকভাবে শুনি এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়, কেমন যেন লাগে, কানের মধ্যে মনে হয় ভুল ভুল। কুরবানির সময় আমরা বিশাল বড় বড় ব্যানার দেখি, বিরাট গরু ছাগলের হাট, মানে গরু ছাগল বিরাট নাকি হাট বিরাট, বিরাট গরু ছাগলের হাট না, গরু ছাগলের বিরাট হাট, গরু ছাগলের বিরাট হাট, হাটটা বিরাট। এখানে সুন্দর হাতের লেখা শেখানো হয়, সুন্দর হাতের লেখা, কিসের লেখা, সুন্দর হাতের লেখা। আসলে সুন্দর হাত দিয়ে তুমি কি করবা, লেখা সুন্দর হওয়া দরকার। মনে করো আমার হাত যদি সুন্দর, আমি জানি না আমার হাত সুন্দর কিনা, তো আমার হাত যদি সুন্দর হয় তাহলে এই সুন্দর হাতের লেখা শেখানো হয়। লেখা কেমন সেটা কোনো ফ্যাক্ট না, হাতটা সুন্দর, সুন্দর হাতের লেখা শেখানো হয়। আমার হাত সুন্দর, হাতের ঘড়িও সুন্দর, তাহলে সুন্দর হাতের লেখা শেখানো হয়। কিন্তু এই হাতের সুন্দর হাতের লেখা শেখানো হয় শুনে শুনে এখন যখন শুনি হাতের সুন্দর লেখা শেখানো হয়, মনে হয় ভুল, মনে হয় কি ভুল। আমাদের কাজী নজরুল গান লিখেছে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, এই যে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ঘরের চাবি ভাঙে না তালা ভাঙে। এখন যদি শুদ্ধ করে বলি ভেঙে মোর ঘরের তালা নিয়ে যাবে কে আমারে, ভাল লাগবে, ভাল লাগবে না। সো ভুল শুনে শুনে অভ্যস্ত হয়ে গেলে ওইটাই চলে আসে। এখন তোমাদেরকে আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি। আমি পঞ্চম শ্রেণীতে পড়ি, আমি কোন শ্রেণীতে পড়ি, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। এর ট্রান্সলেশন তোমরা করো, আই রিড ইন ক্লাস 5। ভালো করে খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই রিড ইন ক্লাস 5, আই রিড ইন ক্লাস 5। এখানে দেখো ক্লাস কিন্তু নাউন, নাউনের পরে 5 হয়েছে, এখানে বুক কিন্তু নাউন, নাউনের পরে 5 হয়েছে, একই জিনিস, এক্স্যাক্টলি সেম জিনিস। এটাও নাউন প্লাস 5, এটাও নাউন প্লাস 5, বাট তুমি ছোটবেলা থেকে পড়ে আসছো আই রিড ইন ক্লাস 5, ক্লাস 5। এখন যদি বলে আই রিড ইন 5 ক্লাস, তোমার কাছে মনে হবে অদ্ভুত। দেখো তুমি দ্বিমুখী নীতি আচরণ করতেছো, দুই রকম আচরণ করতেছো। এখানে বলতেছি গিভ মি বুক 5, নাউন প্লাস নাম্বার, তুমি বলতেছো অদ্ভুত। আবার এখানে যদি বলে আই রিড ইন ক্লাস 5, তুমি বললে যে এটা ঠিক, বাকিটা অদ্ভুত। তাহলে কি হলো, অভ্যাস। এইটা তো আমরা নিজেরা লিখি নাই, এটা ব্রিটিশরা আমাদেরকে ঠিক করে দিয়েছে, তারা তার ভুল দেয় নাই, তারা সঠিকভাবেই দিয়েছে। সো আই রিড ইন ক্লাস 5 তোমাদের ভালো লাগে, সঠিক করে পড়ো তোমরা।
তবে আবার বলি, তোমরা যদি চাও এই গিভ মি কে এভাবে লিখতে পারো, গিভ মি 5 বুকস। এটা কিন্তু সঠিক, আমি আবার বলছি এটা কিন্তু সঠিক, গিভ মি 5 বুকস। তবে এইটাও যে সঠিক, গিভ মি বুক 5 এবং ভালো মতো সঠিক, এটা মাথায় রাখবা। ওকে, এটা বোঝানোর জন্য তোমাদের অনেকগুলো কথা বললাম। নাউনের পরিবর্তে আমরা যেটাকে বসাই সেটাকে বলা হয় প্রোনাউন। আচ্ছা, আমরা অনেক সময় মনে করি নাউন প্রোনাউন আলাদা জিনিস, কিন্তু আলাদা জিনিস নয়, একই জিনিস। আমি যদি বলি রানা ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ বয়, সে একটা বালক, এই হি এবং রানা একে দুইজন না একজন বলো তো? হি এবং রানা এটা হলো একজন। তাহলে যেটা নাউন ওটাই প্রোনাউন। নাউনের মধ্যে প্রোনাউনের অস্তিত্ব থাকে। যেমনি ভাবে পেটের ভিতরে বাচ্চা থাকে, তেমনি ভাবে নাউনের পেটের মধ্যে একটা প্রোনাউন থাকে। সো নাউন এবং প্রোনাউনটা একই জিনিস। অনেক সময় আমি এই ধরনের জিনিসগুলো দেখি, যে আমি বলি যে প্রিপজিশন নাউনের পূর্বে বসে। কার পূর্বে বসে? নাউনের পূর্বে বসে। প্রিপজিশন নাউনের পূর্বে বসে। তখন অনেকে বলে, স্যার শুধু কি নাউনের পূর্বে বসে? প্রোনাউনের পূর্বেও তো বসে। তাহলে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে না। আমি যখন বলি যে নাউনের পূর্বে বসে, তখন অটোমেটিক্যালি নাউনের মধ্যে প্রোনাউনটা চলে আসে। কি আসে? প্রোনাউনটা চলে আসে। নাউনের মধ্যে মানেই নাউন বা প্রোনাউনের মধ্যে। দুইজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, আমি একজনকে বললাম চোর, আর একজনকে বললাম ও পুরো চোর। তাহলে বেশি চোর কোনটা, সলিড চোর কোনটা? যেটাকে সিম্পলাই বললাম চোর, আর একজনকে বললাম ও পুরোই চোর। তাহলে পুরোই চোর যাকে বললাম ও পাকা চোর। তাহলে এখানে দুইটা শব্দ আছে। এটাকে বললাম যে সিম্পলাই নাউন, এটাকে কি বললাম? নাউন। আর এটাকে বললাম যে পুরোই নাউন। কি? পুরো নাউন, ও পুরোটুকুই নাউন। এর মধ্যে কোনো ভেজাল নেই, ও একেবারে পাত থেকে মাথা পর্যন্ত পুরো নাউন, পুরোই নাউন। তাহলে এটাকে শুধু বললাম নাউন, জাস্ট এতটুকু। সো এটা নাউন ভেজাল হতে পারে, কিন্তু এটার ক্ষেত্রে গ্যারান্টি দিচ্ছি ও পুরোই নাউন। তাহলে পুরো নাউনটা আসলে কি? ও পুরোটুকুই নাউন। নামের মধ্যেই বলে দেওয়া আছে, পুরো নাউন আলাদা জিনিস না, পুরো নাউনটা কি? পুরোটুকুই নাউন। আশা করি বুঝতে পেরেছো। তোমরা কি স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ? আমাকে একটু কমেন্ট করে জানাও। বলো। ইয়া আইয়ুহাল স্টুডেন্টস উনজুরুল লেকচার। তোমরা কি লেকচার শিট দেখতে পাও? তোমরা লেকচার শিটের দিকে তাকাও। উনজুর ইলাল লেকচার, উনজুর ইলাল লেকচার, লেকচারের দিকে তাকাও। ওকে, দেখো প্রোনাউন হচ্ছে 8 প্রকার। কয় প্রকার? প্রোনাউন হচ্ছে 8 প্রকার। 1 নম্বরে পার্সোনাল প্রোনাউন। তোমরা প্রত্যেকটা, আমি এখন যা বলবো লিখে নিবা, আমি সময় বাঁচানোর সুবিধার্থে আমি স্ক্রিন শেয়ার দিয়ে প্রকার ভেদগুলো পড়াবো। লিখতে গেলে অনেক টাইম চলে যাবে। তো পার্সোনাল প্রোনাউন মানে হলো ব্যক্তিবাচক। তোমরা ব্র্যাকেটে বা সাইডে বাংলাগুলো লিখে নিতে পারো বা খাতায় লিখে নিতে পারো। পার্সোনাল প্রোনাউন মানে হলো ব্যক্তিবাচক, ব্যক্তিকে বোঝানোর জন্য। ব্যক্তিকে বোঝানোর জন্য, ব্যক্তিকে বোঝানোর জন্য আমরা যে প্রোনাউন গুলো ইউজ করি সেটাকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। তো তোমরা দেখতে পাচ্ছ আই, মি, মাই, মাইন, হি, হিম, হি, যেগুলো পার্সোনাল প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন 2 নম্বর। ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে নির্দেশনামূলক। কোনো কিছুকে নির্দেশ করার জন্য আমরা যেটা ইউজ করি। তো ব্যক্তি জীবনে আমরা কোনো কিছুকে নির্দেশ করার জন্য আমরা বলি এটা দাও, ওটা দাও, এগুলো দাও, ওগুলো দাও। সো দ্যাস, দিস, দ্যাট, দোজ, দেস, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ বা নির্দেশনামূলক। 3 নম্বরে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ মানে হচ্ছে আত্মবাচক, নিজেকে বোঝাবে, সেলফ থাকবে। কি থাকবে? সেলফ।
মাই সেলফ, হিম সেলফ, হার সেলফ। তবে সেলফ থাকলেই কিন্তু হবে না। যেমন বুক সেলফ, এই বুক সেলফের মধ্যে সেলফ থাকা সত্ত্বেও বুক সেলফ কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন হবে না। ইনডিফিনাইট মানে হচ্ছে অনির্দিষ্ট। আমি যদি বলি কিছু লোক এদিকে গিয়েছিল, কিছু লোক কারা নির্দিষ্ট করে বলতে পারবো না। কেউ একজন ঘরে ঢুকেছিল, কেউ একজন বলতে নির্দিষ্ট কে বলতে পারবো না। সো ইনডিফিনাইট হচ্ছে সাম, সামওয়ান, ওয়ান, এনিবডি, সামবডি এগুলা। ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে বন্টনমূলক, ভাগ করে দেওয়া। কোনো কিছু বন্টন করা বা ভাগ করার জন্য আমরা বলি প্রত্যেকে যেন পায়, কেউ যেন বাদ না পড়ে। সো ডিস্ট্রিবিউটিভ হলো চারটা, ইজ, আইদার, নেইদার, এভরি। আমি এখানে এভরিওয়ান দিয়েছি, আসলে এভরিওয়ান হবে না, এভরি হবে, এটা টাইপিং মিস্টেক, সরি। এই ওয়ান টুকু হবে না, শুধু এভরি হবে, তোমরা ঠিক করে নিতে পারো। 6 নম্বরে রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল মানে পরস্পর মিলে কিছু করা। তোমরা দুইজন মিলে পরস্পরকে থাপড়াচ্ছ, ইচ আদার। দুইয়ের অধিক হলে ওয়ান আনাদার। খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা মাথায় রাখবা। রহিম এবং করিম দুইজন পরস্পরকে হেল্প করে, ইচ আদার। দুইয়ের অধিক মিলে হেল্প করলে সেটা হবে কি, ওয়ান আনাদার। সো দুজন মিলে পরস্পর, ইচ আদার। দুইয়ের অধিক হলে ওয়ান আনাদার। ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে ডব্লিউএইচ যে শব্দগুলো আছে, হু, ইজ, হোয়াট, হোয়েন, হাউ। এই ডব্লিউএইচ গুলো বাক্যের শুরুতে বসে যদি প্রশ্ন করে তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন। আর ডব্লিউএইচ গুলো যদি বাক্যে কনজাংশনের ভূমিকা পালন করে তাহলে সেটা হবে রিলেটিভ প্রোনাউন। আবার বলি, ডব্লিউএইচ গুলা যদি বাক্যের শুরুতে বসে প্রশ্ন করে তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন। আর যদি বাক্যে কনজাংশনের ভূমিকা পালন করে দুইটা বাক্যকে যুক্ত করার জন্য তাহলে সেটাকে বলা হবে রিলেটিভ প্রোনাউন। এরপরে দেখো পার্সোনাল প্রোনাউন হচ্ছে 4 প্রকার। তোমরা সবাই লিখে নিতে পারো খাতায়, পার্সোনাল প্রোনাউন কয় প্রকার? 4 প্রকার। পার্সোনাল প্রোনাউনকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, একটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, একটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, আর একটা হচ্ছে পজেসিভ প্রোনাউন ফর্ম। সো আই, উই, ইউ, হি, শি এগুলো সাবজেক্টিভ, মি, আস, ইউ, হিম এগুলো অবজেক্টিভ, মাই, আওয়ার, ইওর, হিজ, হার এগুলো পজেসিভ অ্যাডজেক্টিভ, মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স এগুলো পজেসিভ প্রোনাউন। সো তোমরা এটাকে মুখস্থ করতে হবে। এটা মুখস্থ না করলে আজকের লেকচার তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। সো মুখস্থ করার টেকনিক হচ্ছে তোমরা শুরুতে মুখস্থ করে নিবা পার্সোনাল প্রোনাউন 4 প্রকার, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন। এভাবে মনে রাখবা, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন। এইবার পড়া শুরু করবা। আই, মি, মাই, মাইন, হি, হিম, হিজ, হিজ, শি, হার, হার, হার্স, উই, আস, আওয়ার, আওয়ার্স, দে, দেম, দেয়ার, দেয়ার্স, ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স। এভাবে মুখস্থ করবা। সো তোমাদেরকে আমি 1 মিনিট টাইম দিচ্ছি, তোমরা একটু পার্সোনাল প্রোনাউন গুলো মুখস্থ করো। 1 মিনিট টাইম, 1 মিনিট। পার্সোনাল প্রোনাউনের 4টা ভাগ মুখস্থ করো। যদি মুখস্থ করতে না পারো তাহলে আজকের লেকচার তুমি কিচ্ছু বুঝতে পারবে না। আবার বলি, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন, এই 4টাকে মাথায় সেট করো। তারপরে আই, মি, মাই, মাইন, হি, হিম, হিজ, হিজ, শি, হার, হার, হার্স, উই, আস, আওয়ার, আওয়ার্স, দে, দেম, দেয়ার, দেয়ার্স, ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স। শেষ করে ফেলো। ওকে, শেষ। বলতো 1 নম্বরের হু আর 2 নম্বরের হু কোনটা কোন প্রোনাউন?
মারিয়া আক্তার পজিটিভ অ্যাডজেক্টিভ পজিটিভ প্রোনাউনের মানে কি বলে দেন? কোনো মানে নেই, এটাই এগুলোর বাংলা খুঁজে যাওয়া উচিত না। বলো যে হু আর এই হু কোনটা কি? দেখো এই হুটা হচ্ছে বাক্যের শুরুতে বসে প্রশ্ন করেছে, তাহলে এটা হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। আর এই হুটা কনজাংশন হয়েছে, দুইটা বাক্যকে যুক্ত করেছে, সো এটা হলো রিলেটিভ প্রোনাউন। আমরা এখন রুলস এর মধ্যে চলে যাব। রুলস অফ প্রোনাউন, রুলস নাম্বার 1, ভালো করে সবাই দেখ। কোন প্রোনাউন যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে সাবজেক্টিভ ফর্ম হবে। অবজেক্ট হিসেবে বসলে অবজেক্টিভ ফর্ম হবে। একেবারে স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা। সাবজেক্টের জায়গায় যদি কোনো প্রোনাউন বসে সাবজেক্টিভ ফর্ম হবে, আর অবজেক্টের জায়গায় বসলে অবজেক্টিভ ফর্ম হবে। সাবজেক্ট হলে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্ট হলে অবজেক্টিভ ফর্ম, কোনো ঝামেলা নেই। এখন তুমি যদি সাবজেক্ট এবং অবজেক্টটা না চেনো তাহলে তো ঝামেলা। যে করে সে সাবজেক্ট, যা করে তা অবজেক্ট। ভার্বের কাছে কে এবং কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, ভার্বের কাছে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করি যাকে, আমরা তাকে অবজেক্ট বলি। আর সাবজেক্টটা ভার্বের আগে বসে, অবজেক্টটা ভার্বের পরে বসে। এই দেখো, তাহলে এ ধরনের বাক্য সলভ করার ক্ষেত্রে তোমরা শুরুতেই সাবজেক্ট কোনটুকু আর অবজেক্ট কোনটুকু এটা হচ্ছে জেনে নিতে হবে। পজিটিভ অ্যাডজেক্টিভ পজিটিভ এর মানে কি? কিছু কিছু ইংরেজির বাংলা করা ঠিক না। চেয়ার চেয়ারে রাখতে হবে, এর বাংলা করা ঠিক না। টেলিভিশন টেলিভিশন থাকুক, রেডিও রেডিও থাকুক, সো পজিটিভ পজিটিভ রেখে দাও। তাহলে এই যে হি অ্যান্ড মি উইল হেল্প শি অ্যান্ড দেম, তোমাদের ঠিক করার ক্ষেত্রে তোমরা দেখবা এই বাক্যে উইল হেল্প এটা হচ্ছে ভার্ব। এটা কি? ভার্ব। আর এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট, আর এই অংশটুকু হচ্ছে অবজেক্ট। আমাদের রুলস বলে যে সাবজেক্টের ক্ষেত্রে সাবজেক্টিভ ফর্ম হবে, তাহলে হি সাবজেক্টিভ ফর্ম, মি কিন্তু অবজেক্টিভ ফর্ম, সো এটা হবে আই। আবার অবজেক্টের ঘরে অবজেক্টিভ ফর্ম হবে, দেম অবজেক্টিভ ফর্ম, কিন্তু শি সাবজেক্টিভ, এটাকে করতে হবে হ্যাঁ। সো কিভাবে বাক্য সঠিক করতে হয় সেটা কি বুঝতে পেরেছো? সো বাক্যটা ভুল ছিল, সঠিক হবে হি অ্যান্ড আই উইল হেল্প হার অ্যান্ড দেম। ওই পাশে অবজেক্টিভ ফর্ম, এই পাশে সাবজেক্টিভ ফর্ম। রুলস নাম্বার 2, ভার্বের আইএনজি প্রিপজিশন ইনফিনিটিভ এর পরে অবজেক্টিভ ফর্ম হবে। ভার্বের আইএনজি প্রিপজিশন ওকে, যে কোনো ভার্বের আইএনজি এর পরে যদি কোনো প্রিপজিশন তুমি বসাতে চাও তাহলে অবজেক্টিভ ফর্ম বসাবা। যে কোনো প্রিপজিশনের পরে যদি কোনো তুমি প্রোনাউন বসাতে চাও অবজেক্টিভ ফর্ম বসাবা। ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম,
এই টু প্লাস ভার্বের বেস ফর্মকে ইনফিনিটিভ বলা হয়। এই ইনফিনিটিভের পরে তুমি যদি কোনো প্রোনাউন বসাতে চাও অবজেক্টিভ ফর্মে বসাতে হবে। ওকে, যে কোনো ভার্বের আইএনজি এর পরে অবজেক্টিভ ফর্ম হবে, প্রিপজিশনের পরে অবজেক্টিভ ফর্ম হবে, ইনফিনিটিভের পরে অবজেক্টিভ ফর্ম হবে। সো তোমরা একটা এক্সাম দাও, 1 2 3 3টা কোশ্চেন দিয়েছে, উত্তর করো। ওকে, দেখো, ট্রাই টু হেল্প, এই টু হেল্প এটাকে বলা হয় ইনফিনিটিভ। ইনফিনিটিভের পর অবজেক্টিভ ফর্ম হবে, সো হিম। হেল্পিং আইএনজি অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। ইউ ক্যান ডিপেন্ড অন প্রিপজিশন, প্রিপজিশনের পর অবজেক্টিভ ফর্ম হবে মি। সো আমরা একটা তোমাদের পরীক্ষা নিলাম, আবার সলভ ক্লাসও নিলাম, একই সাথে এক্সাম আবার সলভ ক্লাস হচ্ছে। রুলস নম্বর 3, am is আর was were। আব্দুল্লাহ মাহমুদ বলেছে দেয়ার কেন হলো না, দেয়ার তো পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম, আমরা বলেছি এগুলোর পরে অবজেক্টিভ ফর্ম হবে। এন্ড তুমি দেয়ার কেন হলো না, এটা তো কেন হলো না, এটা কি বললা তুমি? তোমাকে রুলসে বলা হয়েছে যে এগুলোর পরে অবজেক্টিভ ফর্ম হবে, আর দেম হলো অবজেক্টিভ ফর্ম, আর দেয়ার পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম। সো কেন হবে বলো? এজন্য বলেছি যে আগে তোমরা সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ, অ্যাডজেক্টিভ এগুলো হচ্ছে মুখস্থ করো। বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম হবে। বি ভার্ব কি জিনিস? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এখন তুমি যদি সাবজেক্টিভ ফর্ম না জানো তাহলে তোমার আজকের ক্লাস খুব বেশি লাভ নেই, কারণ আমি 2 মিনিট টাইম দিয়েছিলাম মুখস্থ করার জন্য। সো বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম হবে। দেখো কি হবে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো হলো বি ভার্ব। এই বি ভার্ব গুলোর পরে সাবজেক্টিভ ফর্ম হবে। হিয়ার ইজ ড্যাশ, ট্রাই টু বি। এই ইজ হচ্ছে বি ভার্ব, তাহলে সাবজেক্টিভ ফর্ম হবে হি। বি হচ্ছে বি ভার্বের নাটের গুরু, সো সাবজেক্টিভ ফর্ম হবে শি। তোমরা কিন্তু এভাবে লিখে নিবা খাতায়। তোমরা যদি খুব ভালো মতো তুলতে পারো তাহলে তোমাদের এই খাতাটা হবে গ্রামারের জন্য তোমাদের একটা বই। ভবিষ্যতে কখনো চাকরি বাকরির জন্য তোমাদের গ্রামারের বই পড়তে হবে না। বাট যদি লিখতে না পারো, নোট করে নিতে না পারো, টুকে নিতে না পারো, তাহলে তোমার খুব বেশি লাভ নেই। এখন বুঝতেছো, 2 দিন পরে ভুলে যাবা। খাতায় থাকলে রিভিশন দিলে মনে পড়বে।
শিশির বলেছে 2 নম্বরে হার হবে না। আমি বললাম যে বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম হবে, কিন্তু হার তো অবজেক্টিভ ফর্ম। হার কি অবজেক্টিভ ফর্ম। রুলস নাম্বার 4, ভার্বের আইএনজি, পোশাক, অঙ্গ, নাউন এর আগে পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম হবে। আমরা এর আগে বলেছি যে ভার্বের আইএনজি এর পূর্বে কি হবে? ভার্বের আইএনজি এর পূর্বে হবে পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম, কিন্তু 2 নম্বর রুলসে বলেছি যে ভার্বের আইএনজি এর পরে হবে অবজেক্টিভ ফর্ম। সো ভার্বের আইএনজি এর পরে হবে অবজেক্টিভ ফর্ম, কিন্তু আগে হবে পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম। আমরা যে শার্ট পরি, এই যে পোশাক, এই পোশাকের আগে হবে পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম। আমাদের হাত পা যে অঙ্গ আছে, অঙ্গের আগে হবে পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম। নাউনের আগে হবে পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম। সো আমরা আবার রুলসটা রিপিট করি যে ভার্বের আইএনজি এর পূর্বে পজিটিভ অ্যাডজেক্টিভ হবে, পোশাকের পূর্বে, অঙ্গের পূর্বে, নাউনের পূর্বে পজিটিভ অ্যাডজেক্টিভ হবে। সো রাইটিং ভার্বের আইএনজি পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ইওর, ম্যাঙ্গো একটা নাউন, পজিটিভ অ্যাডজেক্টিভ হিজ, শার্ট মানে পোশাক, পজিটিভ অ্যাডজেক্টিভ মাই, হ্যান্ড একটা অঙ্গ, পজিটিভ অ্যাডজেক্টিভ ইওর। ওকে, সো আমরা যদি এভাবে এমসিকিউ সেট করে ক্লাস নিই প্রত্যেকটা রুলসে, তাহলে যেটা হয় যে ক্লাসে একটা পরীক্ষা হয়, আবার ক্লাসের মধ্যে একটা সলভ ক্লাস হয়। কিন্তু এভাবে পড়াইলে খুবই ইফেক্টিভ, কিন্তু অনেক টাইম লাগে, অনেক বেশি টাইম লাগে। রুলস নাম্বার 5, 7 স্টার, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা পার্সন চেনো? পার্সন 3 প্রকার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। সিঙ্গুলার আছে, প্লুরাল আছে। আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, সে তারা থার্ড পারসন।
সো আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, উই হচ্ছে প্লুরাল, ইউ মানে তুমি, আবার ইউ মানে কিন্তু তোমরা, তুমি এবং তোমরা দুইটার ইংলিশই হচ্ছে ইউ। হি সি যে কোনো নাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, দে হচ্ছে প্লুরাল। তো যে কোনো সাবজেক্ট এই পার্সনের মধ্যে পড়ে, কোনো না কোনো পার্সন হয়। একটা সাবজেক্ট মিলে যেমন একটা কাজ করতে পারে, একাধিক সাবজেক্ট মিলে একটা কাজ করতে পারে। যদি কোনো বাক্যে একাধিক পার্সন সাবজেক্ট হয়, তাহলে কে আগে থাকবে আর কে পরে থাকবে এইটা নিয়ে কিন্তু মারামারি হতে পারে। কারণ আমরা বিভিন্ন রাজনৈতিক দলের মিছিল, মিটিং, স্লোগানের ক্ষেত্রে দেখি সবাই সামনে থাকতে চায়, কারণ সামনে থাকলে ক্যামেরার ফোকাস পড়ে তার দিকে, পত্রিকায় ছবি ওঠে, নেতা হয়ে ওঠা সম্ভব হয়ে যায়। সো সবাই মিছিলের সামনে থাকতে হয়, এই নিয়ে মারামারি হয়। সো যদি যদি এরকম হয় যে 3 জন 4 জন 5 6 জন পার্সন মিলে একটা কাজ একসাথে করেছে, কোনটাকে আগে লিখবো কোনটাকে পরে লিখবো এই নিয়ে ঝামেলা হতে পারে। এজন্য এদের মধ্যে একটা নিয়ম করে দেওয়া দরকার, মাননীয় সরকার এদের মধ্যে নিয়ম করে দেওয়া দরকার। বোর্ডের লেখা মুছে ফেলেছে, আই এম সরি, ভাবছি তোমরা উঠাতে পেরেছো, একটু দ্রুত তুলতে হবে, না হলে অনেকগুলো রুলস শেষ করা যাবে না। আবার শেষ না হলে তোমরা বলবা স্যার শেষ করতে পারে নাই। সো দুই দিকে খেয়াল করতে হবে, একটু ফাস্ট হলে কিন্তু উঠানো যাবে, কারণ আমি গত 10 বছর ধরে এভাবেই লিখি, এভাবেই মুছি, অধিকাংশই তুলতে পারে। তোমরা যারা তুলতে পারছো না, একটু ফাস্ট লিখতে হবে। ফার্স্ট পারসন আই উই, সেকেন্ড পারসন ইউ ইউ, থার্ড পারসন হি সি দে। সো 5 নম্বর রুলসটা হচ্ছে, যদি একাধিক পারসন সাবজেক্ট হয়, যদি একাধিক পারসন সাবজেক্ট হয়, তবে নর্মাল সেন্টেন্সের ক্ষেত্রে, স্বাভাবিক সেন্টেন্সের ক্ষেত্রে 231 হবে, মানে সেকেন্ড পারসন আগে হবে, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন হবে। আর যদি নেতিবাচক বাক্য হয়, নেতিবাচক অর্থ বোঝায়, নেতিবাচক কিছু বোঝায়, নেতিবাচক কিছু বোঝায়, তবে 123 হবে। দেখো, যে কোনো সাধারণ বাক্য, অ্যাজ ইউজুয়াল বাক্য, নর্মাল বাক্য এর ক্ষেত্রে 231 হবে, 231, আগে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। আর যদি নেতিবাচক কিছু বোঝায়, বাক্য দ্বারা যদি কোনো আকাম করা বোঝায়, কুকাম করা বোঝায়, ইপটিজিং করা বোঝায়, খারাপ কিছু বোঝায়, তাহলে 1 2 3 ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন হবে। 231 আর 123। দেখো, আমি তুমি সে যাব, এটা তো সাধারণ কথাবার্তা, নর্মাল বাক্য, তাহলে এ হবে না বি হবে, কারেক্ট বলো। এতে আমরা দেখতে পাচ্ছি 3 1 2, বিতে আমরা দেখতে পাচ্ছি 2 3 1, 231। তাহলে সঠিক উত্তর হবে কি, বি হবে, খুব ইজিলি 231। এইবার তুমি দেখো তো, ইউ হি and I will be arrested. Arrested মানে কি, ভালো কাজ না খারাপ কাজ করছো, নেতিবাচক কিছু করছো, ইপটিজিং করছো, আকাম কুকাম করছো, এজন্য অ্যারেস্টেড। তাহলে এখন কিন্তু এই যে 2 3 1 হবে না, এখন হবে 1 2 3। তাহলে সঠিক উত্তর হবে বি, 1 2 3। সো এটা খুব ভালো করে দেখো, রুলসটা খুবই গুরুত্বপূর্ণ।
রুলস নাম্বার 6, দেখো 6 নম্বর রুলস এর ক্ষেত্রে ফারিহা ইসলাম 1 2 3, 1 2 3, 1 মানে ফার্স্ট পারসন, 2 মানে সেকেন্ড পারসন, আর 3 মানে হচ্ছে থার্ড পারসন। যে কোনো নেতিবাচক অর্থ দেবে, খারাপ কাজ করা বোঝাবে, এক কথায় সিম্পল খারাপ কাজ, সেক্ষেত্রে তুমি 1 2 3 দিবা, আর খারাপ কাজ না বোঝাইলে 2 3 1 দিবা। যদি কালেকটিভ নাউন সাবজেক্ট হয়, 6 নম্বর রুলস এর একটা শর্ত দিয়ে দিয়েছি, যে 6 নম্বর রুলসটা তখনই প্রযোজ্য, কখন প্রযোজ্য, যখন সাবজেক্টটা কালেকটিভ নাউন হবে। সাবজেক্ট যদি কালেকটিভ নাউন না হয়, তাহলে 6 নম্বর রুলসটা প্রযোজ্য নয়। যদি কালেকটিভ নাউন সাবজেক্ট হয়, তাহলে দেখতে হবে যে বাক্যটা কি একমত নাকি বাক্য দ্বারা দ্বিমত বোঝায়, অর্থাৎ বাক্যে যে অর্থ প্রকাশ করে সেই বাক্যের অর্থটা দ্বারা কি একমত পোষণ করা বোঝায় নাকি দ্বিমত পোষণ করা বোঝায়। যদি একমত পোষণ করা বোঝায়, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, প্রোনাউন হবে ইটস, আর দ্বিমত পোষণ করা বোঝাইলে ভার্ব হবে প্লুরাল আর প্রোনাউন হবে দেয়ার। রুলসটা একটু ভালো করে বোঝো। শর্ত হচ্ছে যদি কালেকটিভ নাউন সাবজেক্ট হয়, কালেকটিভ নাউন সাবজেক্ট হয়, তাহলে তোমাদেরকে দেখতে হবে যে বাক্যের যে অর্থ প্রকাশ করে সেই অর্থ দ্বারা কি একমত বোঝায় নাকি দ্বিমত বোঝায়। একমত বুঝাইলে ভার্ব সিঙ্গুলার, প্রোনাউন ইটস, দ্বিমত বুঝাইলে ভার্ব প্লুরাল, প্রোনাউন দেয়ার। আমি একটা কালেকটিভ নাউন নিলাম দা জুরি, তোমরা যে কোনো নিতে পারো, দা ক্লাব, কমিটি, সমিতি, ক্লাস, গ্রুপ, ক্যাটল, যা ইচ্ছা নিতে পারো। আমি নিলাম দা জুরি। দেখো আমাদের যে শব্দ ছিল সাবজেক্টটা জুরি হলো কালেকটিভ নাউন হয়েছে। যখনই সাবজেক্টে কালেকটিভ নাউন, এখন আমাদের দেখতে হবে যে এটা কি একমত নাকি দ্বিমত। ইউনাইটেড, ইউনাইটেড মানে কি একসাথে আছে, একমত, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার ইজ আর প্রোনাউন হবে ইটস। ডিভাইডেড মানে বিভক্ত, সবাই বিভিন্ন মতে বিভক্ত হয়ে গিয়েছে, দ্বিমত, তাহলে ভার্ব হবে প্লুরাল আর, আর প্রোনাউন হবে দেয়ার। দেখো বুঝতে পারছো কিনা। আমি খুব বেশি কিছু বলি নাই, শুধু বলেছি সাবজেক্ট যদি কাউন্টেবল কালেকটিভ নাউন হয়, তো এখানে জুরি, এই জুরি কিন্তু কালেকটিভ নাউন, জুরি কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউন সাবজেক্ট হলে তোমাকে বলেছি তুমি দেখবা যে অর্থটা কি একমত নাকি দ্বিমত। তো তুমি দেখলা ইউনাইটেড, ইউনাইটেড মানে কি সবাই একসাথে আছে, মানে একমত, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, প্রোনাউন হবে ইটস। ডিভাইডেড, ডিভাইডেড মানে বিভক্ত, ডিভাইডেড মানে কি বিভক্ত, সো ভার্ব হবে প্লুরাল, প্রোনাউন হবে দেয়ার। এই যে তোমরা এত সহজ জিনিসও বোঝো না, কিন্তু যখন মাথার মধ্যে কিছুই ঢোকে না, তখন কেমনে ঢোকে যে প্রেম প্রীতি করতে হবে, হাবিজাবি করা লাগবে। সব বোঝো, এটা বোঝো না। কৃষ্ণ তুমি লীলা বোঝো, শ্যাম বোঝো না। একমত হলে সিঙ্গুলার, এটুকু বোঝো না, কিন্তু একটু চোখের ইশারা দিলে বুঝে নাও যে কি বলেছি আমি। আহ, দুনিয়া ফকফকা ঝকঝকা ক্লিয়ার, কথাও বলা লাগে না, খালি ইশারা দিলেই চলে।
আচ্ছা, এবার আমরা পড়বো রুলস নাম্বার 7। ইতর প্রাণী এবং শিশুকে বোঝাতে হুইজ বসে। শিশুর ইংরেজি হচ্ছে বেবি। ইতর প্রাণী এবং শিশুকে বোঝানোর জন্য হুইজ বসে। আচ্ছা, ইতর প্রাণী বলতে কি বোঝো বলো তো? বলো। যে কোনো ইতর প্রাণীকে বোঝানোর জন্য হবে হুইজ, যে কোনো শিশুকে বোঝানোর জন্য হবে হুইজ। 18,000 প্রাণীর মধ্যে মানুষ এবং জিন ছাড়া সবাই ইতর প্রাণী। আবার বলি, মানুষ এবং জিন ছাড়া সবাই ইতর প্রাণী। মানুষ এবং জিন ছাড়া বাকি সবাই ইতর প্রাণী। জিন এন্ড ইনসান এই দুইটা বাদে সব ইতর প্রাণী। গরু, ছাগল, বাঘ, ভাল্লুক, কুত্তা, মহিষ, হাঁস, মুরগি, হায়না, হরিণ সব ইতর প্রাণী। কয়েকজন কমেন্টে লিখেছে কুমিল্লার মানুষ ইতর। এই কুমিল্লার লোকজন তোমারে দেখলে তোমারে কিন্তু একবারে ছিঁড়ে ছুটে ফেলবে। তোমার আইডির লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা, এই যে কুমিল্লার মানুষ ইতর, তোমরা কমেন্ট করতেছো অনেকে। আমি কুমিল্লার একটা ছেলেকে একবার বললাম যে তোমাদেরকে মানুষ ইতর বলে কেন? তো সে বলে স্যার আমাদেরকে ইতর বলে আমরা প্রাউড ফিল করি। আমি বলে কেন? তো বলে স্যার ইতর আমাদেরকে তারা কি বলে? ইতর তারা আমাদেরকে এত সুন্দর কথা বলে আমাদের সম্পর্কে, কুমিল্লাবাসীর সম্পর্কে এত সুন্দর কথা বলে, আমরা প্রাউড ফিল করবো না? বলে কি বলে? এই যে ইতর বলে। তো আপনি জানেন ইতর মানে কি? আমি বললাম কি? বলে ইতর রস্বইতে ইবাদত, ততে তরিকত, রতে রহমত। ইতর ইবাদত, তরিকত, রহমত। তো আমাদেরকে তারা বলে যে কুমিল্লার মানুষ ইবাদত, তরিকত, রহমত। তা আমরা প্রাউড ফিল করবো না? আর এক ছেলে বলে স্যার আর কত সুন্দর কথা বলে, ইতর ইসলামী তরিকতের রাস্তা। অর্থাৎ কুমিল্লার মানুষ ইসলামী তরিকতের রাস্তায় আছে। সো ইতর ইবাদত, তরিকত, রহমত। আচ্ছা, এখন তাহলে তোমাদেরকে আমি বললাম যে মানুষ এবং জিন ছাড়া বাকি সবাই ইতর প্রাণী। এই যে শিশু, এদের শিশু, এদেরকে মানুষ বল মনে করা হয় না, শিশুরা ইতর প্রাণীর অন্তর্ভুক্ত। এই ভালো করে ক্লিয়ার হয়ে নাও, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার এইটা যে শিশুদেরকে, এই বেবিদেরকে মানুষ মনে করা হয় না। এই বেবিরা কিসের অন্তর্ভুক্ত? বেবি হচ্ছে ইতর প্রাণীর অন্তর্ভুক্ত। মানে আমাদের বেবি, মানুষের যে বাচ্চা, এই বেবি হচ্ছে ইতর প্রাণীর অন্তর্ভুক্ত। তাহলে কাউকে বেবি বলা মানে তাকে ইতর প্রাণী বলে সম্বোধন করা। কি বলে সম্বোধন করা? এই বলো, বেবি মানে কি বলে সম্বোধন করা? ইতর প্রাণী বলে সম্বোধন করা। তো তোমাদের মতো কোনো ছেলে যখন কোনো মেয়েকে ডাকে হাই বেবি, তার মানে সে কি বললো? হাই কুত্তা, হাই বিলাই, হাই গরু, ছাগল, হাঁস, মুরগি, বাঘ, ভাল্লুক, মহিষ। আহ, একটা ছেলে একটা মেয়েকে বলতেছে হাই বেবি, মানে হাই কুত্তা, বিলাই, হাঁস, মুরগি, গরু, ছাগল, বাঘ, ভাল্লুক, আর মেয়েটা আল্লাহতে গদগদ হয়ে যাচ্ছে, খুশি হয়ে যাচ্ছে। কত বড় পাগল! মেয়েরা কি এত বড় পাগলের জাত? আমি বুঝলাম না। একটা ছেলে এসে তারে বলতেছে হাই কুত্তা, বিলাই, আর সে হাসতেছে, সে খুশি হয়ে যাচ্ছে। আরো বলে বাবু, আরো বলো, আরো বলো। এটা কি? মেয়েদের কি কোনো আক্কেল জ্ঞান নেই? একটা ছেলে এসে বলতেছে বাবু, বেবি, কুত্তা,
বিলাই, হাঁস, মুরগি, গরু, ছাগল, বাঘ, ভাল্লুক। মেয়েটা খুশি হয়ে যাচ্ছে। এই মেয়েরা তোমরা কি বুঝলাম না, তোমাদের রুচি কি এত খারাপ হয়ে গেছে নাকি? ছেলেরা কুত্তা বিলাই বলে আর তোমরা খুশি হয়ে যাও। আবার বাবু মানেও কিন্তু ইতর প্রাণী। যখন কোনো মেয়ে এসে তোমাদের মতো ছেলেদেরকে বলে বাবু, তোমরা তো কাবু, বাবু বলেছে মানে কি বলেছে? তোমার কুত্তা বিলাই বলেছে, তোমার হাঁস, মুরগি, গরু, ছাগল বলেছে। তো তোমাদেরকে যখন মেয়েরা বলে বাবু, তার মানে কি? কুত্তা, বিলাই, হাঁস, মুরগি, গরু, ছাগল, বাঘ, ভাল্লুক, হায়েনা, সুসো, ইন্দুর, বিলাই। সো এই যে তোমরা যারা বাবু এবং বেবির রাজনীতি করো, এই রাজনীতি ছেড়ে দাও, ঠিক আছে? এই রাজনীতি কি ছেড়ে দাও। আর যারা তোমাদের পরিচিত বন্ধু বান্ধবেরা এই বাবু এবং বেবি বলে, ওদেরকে 7 নম্বর রুলস শিখিয়ে দাও। এই 7 নম্বর রুলস ওদেরকে শিখিয়ে দাও, ঘরে 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 পৌঁছাই দাও। সমস্ত প্রেমিকদের ঘরে ঘরে 7 নম্বর রুলস পৌঁছাই দাও, দিয়ে ওদেরকে দাওয়াত দিয়ে দাও যে এই বেবি এবং বাবু বলে কাবু করার দরকার নেই, এটা মানে ইতর প্রাণী। ঠিক আছে? তাহলে এই যে বলে বাবু খাইছো, তার মানে কি? কুত্তা খাইছো, ইন্দুর খাইছো, ও বিলাই খাইছো। সই বাবু খাইছো বাদ দাও। সো দেখো, আই স এ টাইগার, আই স এ বেবি। তাহলে বেবি, বেবি কিন্তু হেব্বি, ঠিক আছে? তো হেব্বি বেবি কি হবে? কেন বেবির জায়গায় হুইস হবে, কারণ এটা একটা ইতর প্রাণী। টাইগারের জায়গায়ও কি হবে? হুইস। ওকে, তাহলে আশা করি তোমরা রুলসটা বুঝছো। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দিয়ে নিই। শামীম আহমেদ বলেছে হুইসের পর কি সবসময় ভার্ব বসবে? হুইসের আগে যদি কোনো সাবজেক্ট না থাকে তাহলে পরে সবসময়, সরি, হুইসের আগে যদি সাবজেক্ট থাকে তাহলে হুইসের পরে সবসময় ভার্ব হবে। আর হুইসের আগে যদি সাবজেক্ট না থাকে তাহলে হুইসের পরে সাবজেক্ট দিতে হবে। রুলস নাম্বার 8। এই কি অবস্থা? পরিবেশটা খুব শান্ত, শরীরে একটা ভাব আসছে না? আসছে, শরীরে একটা ভাব আসছে কিনা? বাবু বুঝছো? ওয়ানকে নির্দেশ করার জন্য ওয়ান্স হবে, আর এভরিওয়ান, এভরিবডিকে নির্দেশ করার জন্য হিজ দিলেও কারেক্ট, হার দিলেও কারেক্ট। এটা 7 স্টার, 7 স্টার রুলস, খুব ইম্পর্টেন্ট। ওয়ানকে নির্দেশ করার জন্য ওয়ান্স হবে, এভরিওয়ান এভরিবডিকে নির্দেশ করার জন্য হিজ অথবা হার দিতে হবে। সো উত্তর করা শুরু করো, এমসিকিউ দিয়ে দিচ্ছি। ওয়ান শুড কেয়ার
ওয়ান কে নির্দেশ করার জন্য ওয়ান্স হবে, এভরিওয়ান এভরিবডি কে নির্দেশ করার জন্য হিজ অথবা হার হবে। তাহলে এখানে শুরুতে আছে ওয়ান, ওয়ান থাকলে কি হবে ওয়ান্স, এখানে শুরুতে আছে এভরিওয়ান, এভরিওয়ান থাকলে হিজ অথবা হার হবে। এই যে তোমাদেরকে এমসিকিউ লিখে লিখে পরীক্ষা নিচ্ছি, সলভ করাচ্ছি, তোমাদের ক্লাসের মধ্যেই কিন্তু 80% হয়ে যাওয়ার কথা, ক্লাসের মধ্যে 80% হয়ে যাওয়ার কথা। বাসায় জাস্ট একবার 20 মিনিট রিভিশন দিলেই কিন্তু পুরো 100 ভাগ হয়ে যাওয়ার কথা। তারপরে রুলস নাম্বার 9, ইটস আইদার neither every some any no। আমি এখানে 15টা শব্দ লিখেছি। 15টা শব্দ কি কি? ইটস আইদার নেইদার, everybody everyone everything, somebody someone something, anybody anyone anything, nobody no one nothing। সিস্টেম করে লিখেছে। যদি এই 15টা প্রোনাউন সাবজেক্ট হয়, ভার্ব হবে সিঙ্গুলার। ভার্ব কি হবে? সিঙ্গুলার। বলো গো হবে নাকি গোজ হবে? এই গো হচ্ছে প্লুরাল ভার্ব আর গোজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ভার্বের সাথে এস বাই এস যোগ করলে সিঙ্গুলার হয়ে যায়। ভার্বের সাথে এস বাই এস যোগ করলে সিঙ্গুলার হয়, আর নাউনের সাথে এস বাই এস যোগ করলে প্লুরাল হয়। খুব ভালো করে শেখো কিন্তু, এটা অনেকে ভুল করো। খাতায় বড় করে লিখে রাখো, ভার্বের সাথে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে ভার্ব হয়ে যায় সিঙ্গুলার, নাউনের সাথে এস বাই এস যুক্ত করলে নাউন হয়ে যায় প্লুরাল। 21, 31, 17 তুমি ক্লাস করার জন্য ফ্রেন্ডস আছো, আমি তো কাউকে চিনি না, কার সাথে তোমাকে লিংক করাই দিব? তো তুমি আমার সাথে লিংক হয়ে যাও, আমি আমাকে চিনি, আমাকে দিতে পারি তোমারে। রাজি থাকলে 1 সাপুন, না থাকলে 2 সাপুন। আচ্ছা, তাহলে এভরিবডি সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, তাহলে গোজ হবে সিঙ্গুলার। তোমরা এই জিনিসটা কিন্তু তালগোল পাকাও, আবার বলছি। নাউনের সাথে এস যুক্ত করলে সেটা হয়ে যাবে প্লুরাল, ভার্বের সাথে এস যুক্ত করলে সিঙ্গুলার হয়ে যাবে। পেন সিঙ্গুলার কিন্তু পেন্স প্লুরাল, কিন্তু গো প্লুরাল, গো সিঙ্গুলার। রুলস নাম্বার 10, সাবজেক্ট এবং অবজেক্ট
সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তিকে বোঝায়, একই জনকে বোঝায়, তাহলে অবজেক্টটি রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। আবার বলছি, সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই জনকে বোঝায়, তাহলে অবজেক্টটি রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। দেখো, আই লাভ মি, তার মানে আমি আমাকে ভালোবাসি, তাহলে আমি আর আমাকে একজন না, একজন, তাহলে মাই সেলফ হবে রিফ্লেক্সিভ। বাট আমি যখন বলছি আমি তাকে ভালোবাসি, একজন না দুইজন, আলাদা আলাদা, তাহলে আই লাভ হিম দিতে হবে, আই লাভ হিম দিতে হবে। শুধু সাবজেক্ট অবজেক্ট একজন হলে রিফ্লেক্সিভ। আবার তুমি খেয়াল করো, আমি যদি এখানে আই এর পরিবর্তে ইউ দিতাম, ইউ, এখন কি হবে, মি হবে না মাই সেলফ হবে বলো তো? এখন হবে ইউ লাভ মি, কারণ ইউ আর মি দুইজন। আবার আমি এখানে যদি হি দিতাম, হি লাভস, তাহলে হি লাভস হিমসেলফ হতো। অর্থাৎ যখনই সাবজেক্ট আর অবজেক্টটা মিলবে তখনই রিফ্লেক্সিভ হবে, না হলে অবজেক্টিভ হবে। সজীব বলেছে ম্যানি পিপলের পরে ভার্ব কি হবে, ভার্ব হবে প্লুরাল, ভার্ব কি হবে প্লুরাল। ইউ লাভ ইয়োরসেলফ হবে, কিন্তু আমি যদি বলি ইউ লাভ মি, এটা কারেক্ট, ইউ লাভ হিম, এটা কারেক্ট। শুধু মিলে গেলে কেবল রিফ্লেক্সিভ, আর মিলে না গেলে রিফ্লেক্সিভ হবে না। ইউ লাভ মি কারেক্ট, ইউ লাভ হিম কারেক্ট, ইউ লাভ দেম কারেক্ট, কিন্তু ইউ লাভ ইউ হবে না, ইউর সেলফ হবে। আবার আই লাভ মি হবে না, মাই সেলফ হবে। আবার হি লাভ হিম হবে না, হিম সেলফ হবে। মিলে গেলে রিফ্লেক্সিভ, না গেলে অবজেক্টিভ। আরপি, আরপি মানে কি, র্যাব অ্যান্ড পুলিশ। আরপি মানে র্যাব অ্যান্ড পুলিশ নয়, রিলেটিভ প্রোনাউন। আরপি মানে কি, রিলেটিভ প্রোনাউন। আর আমার ক্ষেত্রে কিন্তু সেলফ টেলফ হবে না, আমার ক্ষেত্রে প্রযোজ্য হবে আই লাভ মাই সকিনা, আমি আমার সকিনাকে ভালোবাসি। পৃথিবীর সব বাদ, সব বাদ। আচ্ছা, উই লাভ আওয়ার সেলফ হবে না, উই লাভ আওয়ার সেলফস হবে, উই লাভ আওয়ার সেলফস। রিলেটিভ প্রোনাউন যে সাবজেক্টকে নির্দেশ করে সেটাকে বলা হয়, রিলেটিভ প্রোনাউন যে সাবজেক্টকে নির্দেশ করে সেটাকে এন্টিসিডেন্ট বলে। কি বলে? এন্টিসিডেন্ট বলে। এন্টিসিডেন্ট এর আবিধানিক অর্থ হচ্ছে পূর্ববর্তী সাবজেক্ট। এন্টিসিডেন্ট এর আবিধানিক অর্থ কি, পূর্ববর্তী সাবজেক্ট। সো রিলেটিভ প্রোনাউনটা বাক্যের যে সাবজেক্টকে নির্দেশ করে সেটাকে এন্টিসিডেন্ট বলে। রুলস হচ্ছে রিলেটিভ প্রোনাউন ও এন্টিসিডেন্ট সর্বদা পাশাপাশি হবে, সর্বদা কি হবে, পাশাপাশি হবে। রিলেটিভ প্রোনাউন ও এন্টিসিডেন্ট সর্বদা পাশাপাশি হবে। অনেকে জিজ্ঞেস করছে এন্টিসিডেন্ট কি, এন্টিসিডেন্ট সাবজেক্ট। এন্টিসিডেন্ট কি, সাবজেক্ট, কর্তা। কোন সাবজেক্ট? যেটা রিলেটিভ প্রোনাউন নির্দেশ করে সেই সাবজেক্ট। পাশাপাশি বলতে কেমন, এইরকম পাশাপাশি হবে,
মাঝখানে কোনো ভিলেন থাকতে পারবে না। যেভাবে পার্কে, রেস্টুরেন্টে, রিক্সায় পাশাপাশি থাকে ওই রকম থাকবে, মাঝখানে কেউ ঢুকতে পারবে না। দেখো বাক্য লিখেছি, the boy was smart, the boy was smart who came here, the boy was smart who came here, the boy was smart who came here। তো একেবারে পিওর সঠিক বাক্য, কিন্তু এই হু দ্বারা কাকে নির্দেশ করে? হু দ্বারা দা বয়কে নির্দেশ করে, তাহলে বয় হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তো রুলসে বলে যে দা বয় আর হু এক জায়গায় বসবে, পাশাপাশি তো বসে নাই। পাশাপাশি তো বসে নাই, পাশাপাশি যেহেতু বসে নাই বাক্যটা ভুল। তো বাক্য সঠিক কি হবে? পাশাপাশি বসিয়ে দাও, সকিনাকে ধরে এনে আমার পাশে বসাই দাও, শেষ। তাহলে দা বয় আর হু বসাই দাও, এই যে পাশাপাশি বসে গেছে, বাক্য সঠিক। বাক্য কেমন হবে আমি জানি না, আমি শুধু জানি যে এরা দুইজন পাশাপাশি বসবে, দা বয় হু, অনুপম আর কল্যাণী পাশাপাশি হবে, এইটা হলো জানি আমি। সো দা বয় হু বসিয়ে দিলাম, কারেক্ট, পাশাপাশি। সো দা বয় হু কেম হিয়ার was smart, was smart. The boy who came here was smart. So the boy who came here was smart. এটা 7 স্টার রুলস, খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের বেসিক্যালি 8, 9, 10, 11 এই 7টা 7 স্টার। আর এই প্রথম বাক্যটা ভুল বাক্য। প্রথম বাক্যটা কি? দা বয় ওয়াজ স্মার্ট হু কেম হিয়ার। সব ঠিক আছে, অর্থ ঠিক, স্ট্রাকচার সি ঠিক, কিচ্ছু ভুল নেই, তারপরও ভুল, কারণ এই যে হু এবং দা বয় পাশাপাশি বসে নাই, তাই অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউনকে পাশাপাশি বসতে হবে। রুলস নাম্বার 12, সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্ব। এই যে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে সাবজেক্ট, এই সাবজেক্টকেই বলা হয় অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে সাবজেক্ট, এটাকে কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট বলা হয়। তো এই সাবজেক্টটা অনুযায়ী ভার্ব হবে। তাহলে 12 নম্বর রুলস হচ্ছে, রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্ব হবে সেটা হবে তার আগের সাবজেক্ট অনুযায়ী। 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, এই 4টা 7 স্টার। 8, 9, 10, 11 খুবই খুব ইম্পর্টেন্ট। সো রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্ব হবে সেটা তার পূর্বের সাবজেক্ট অনুযায়ী হবে। দেখো এখানে যে হু আছে, এই হুটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন, আর আই হচ্ছে অ্যান্টিসিডেন্ট, হি অ্যান্টিসিডেন্ট, ইউ অ্যান্টিসিডেন্ট, পাশাপাশি বসেছে। দেখো আই হু, হি হু, ইউ হু পাশাপাশি বসেছে। তো ভার্বটা হবে এই সাবজেক্ট অনুযায়ী, তাহলে আই অনুযায়ী হবে এম, হি অনুযায়ী হবে ইজ, ইউ অনুযায়ী হবে আর। সো সঠিক বাক্য হবে, it is I who am a teacher, it is he who is a teacher, it is you who are a teacher। বাট ছোটবেলায় বা অনেকে কলেজে পড়া অবস্থায়ও সিম্পল থেকে কমপ্লেক্স করার সময়
একেবারে মুখস্থ হু ইজ এ স্টুডেন্ট, হু ইজ এ টিচার, সব ইট ইজ দিয়ে হু ইজ এ টিচার, হু ইজ এ স্টুডেন্ট দিয়ে দিত। কিন্তু আসলে তা না, আসলে সাবজেক্ট অনুযায়ী দিতে হয়। আই এম এ টিচার, হি ইজ এ টিচার, আর ইউ আর এ টিচার। লামিয়া আক্তার ইট কেন হলো? এটা একটা সিস্টেম, এটা একটা স্টাইল, এটা একটা প্যাটার্ন। এই প্যাটার্নটা বুঝে নাও। ইট রেইনস, বৃষ্টি হচ্ছে। আমরা কি কি দিয়ে শুরু করি? ইট দিয়ে শুরু করি। রুলস নাম্বার 13। 25টা রুলস আছে কয়টা? 25। 25টা রুলস পড়াবো ইনশাআল্লাহ, যদি তোমরা সুস্থ থাকো। গ্যালাক্সি J5 15 3 নম্বর লেকচার হচ্ছে। ওকে, হু প্লাস ভার্ব হবে আর হুম প্লাস সাবজেক্ট হবে। হু প্লাস ভার্ব, হুম প্লাস সাবজেক্ট। বলো কি হবে? এই আই হচ্ছে সাবজেক্ট। আমরা জানি সাবজেক্টের আগে হুম বসে। ওয়াজ হচ্ছে ভার্ব, তাহলে এখানে হু হবে। আচ্ছা, 3 নম্বরটা একটু খেয়াল করো। আই স এ বয় ড্যাশ ইউ সেড ইজ এ ডক্টর। আব্দুল্লাহ মাহমুদ, তোমাকে আনমিউট করা, তাই না? আচ্ছা, দেখবো আমি ইনশাআল্লাহ শেষের দিকে। I saw a boy dash you said is a doctor. এখন খেয়াল করো, এই ইউ কিন্তু সাবজেক্ট। সবাই মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা, কমেন্ট করা বাদ দাও, মাথা ঠান্ডা। ইউ সাবজেক্ট। আমরা রুলসে লিখেছি যে সাবজেক্টের আগে হুম হবে। বাট তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে এই সেড একটা ফাইনাইট ভার্ব, ইজ একটা ফাইনাইট ভার্ব। পাশাপাশি দুটো ভার্ব কি কোনো বাক্যে বসে? বসে না। পাশাপাশি দুটি বাক্য, পাশাপাশি দুটি ভার্ব কোনো বাক্যের মধ্যে বসে না। সো তোমাদেরকে একটা ফতোয়া দিয়ে দিচ্ছি, যদি কোনো বাক্যে এইরকম পাশাপাশি দুটি ভার্ব দেখো, তাহলে মানে হু আর হুমের পরে, আবার বলি যে হু এবং হুমের অপশন যদি থাকে এবং পাশাপাশি দুইটা ভার্ব এভাবে দেখতে পাও, তাহলে মনে করবা যে প্রথম ভার্বের এইটুকু বাক্যের অংশ নয়। প্রথম ভার্বটা কি বাক্যের কোনো অংশ নয়। এটা বাক্যের শেষে এভাবে ব্র্যাকেটের মধ্যে ছিল, ইউ সে, এরকম ব্র্যাকেটের মধ্যে ছিল। এই ব্র্যাকেটকে ইংলিশে বলা হয় প্যারেনথেসিস। কি বলা হয়? প্যারেনথেসিস। প্যারেনথেসিসের বাংলা হচ্ছে ব্র্যাকেট। আমরা অনেক সময় জ্যামিতি করতে যে, ম্যাথমেটিক্স করতে যে কিছু জিনিস সাইড নোট দিই ব্র্যাকেট হিসেবে, দিলেও চলে, না দিলেও চলে। সো আই স এ বয়, আমি একটা বালককে দেখেছিলাম, হু ইজ এ ডক্টর, যে ছিল ডাক্তার। থেমে গেছে।
সাইড নোট দিলাম ইউ সেড, যার কথা তুমি বলেছিলে, এটা বললেও চলে না বললেও চলে। তো যখনই দেখবা পাশাপাশি দুইটা ফাইনাইট ভার্ব, তখনই মনে করবা যে এই এই প্রথম ভার্বের অংশটুকু বাক্যের কোনো পার্ট না, এটা একটা প্যারেনথেসিস বা ব্র্যাকেট, সাইড নোট। সো ওটাকে বাদ দিয়ে হিসাব করবা। তাহলে এখন তুমি ইউ সেডটাকে বাদ দাও, প্রথম ভার্বটাকে, তাহলে বাক্যটা কি থাকে? আই স এ বয় ড্যাশ ইজ এ ডক্টর। এইবার বলো উত্তর কি হবে। কিন্তু এখানে তুমি খেয়াল করো, প্রথম 1 নম্বর কোশ্চেনটা খেয়াল করো। 1 নম্বর কোশ্চেনে ড্যাশ আই ওয়ান্ট ছিল, এখানে ওয়ান্ট কিন্তু একটা ভার্ব। ড্যাশ আই ওয়ান্ট একটা ভার্ব। এখন উত্তর হবে কি? হু হবে উত্তর। আচ্ছা, আমি যদি মনে করো ইজ এ ডক্টরটা না দিই, খেয়াল করো এখানে ফুল স্টপ দিয়ে দিয়েছি। আই স এ বয় ড্যাশ ইউ সেড। এখন কি হবে উত্তর বলো তো? ইউ সেড, এখন কিন্তু ভার্ব একটা, সেড একটা ভার্ব, এখন কিন্তু উত্তর হবে হুম। আর প্যারেনথেসিস কমার ভিতরে দেওয়া লাগে না, প্যারেনথেসিস কমার মধ্যে না, হুবহু চলে আসে। প্রোনাউনের বেশ কিছু রুলস আছে, বেশ কিছু রুলস ছিল, অনেক জটিল জটিল। আমি সর্বোচ্চ সহজ করে করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। প্রত্যেকটা রুলসের এক্সাম নিয়েছি, আবার সলভ করে দিয়েছি। তোমরা যারা খুব বেশি মনোযোগী থাকো ক্লাসে, আমি বিশ্বাস করি তাদের ক্লাসেই 80 থেকে 90% হয়ে যাওয়া উচিত। ক্লাসের মধ্যেই এই টপিক্সের 80-90% শিখে ফেলা উচিত বা হয়ে যাওয়া উচিত। বাসায় আর একবার রিভিশন দিলে শতভাগ হয়ে যাওয়ার কথা। সো এই লিখতে কিন্তু অনেক কষ্ট হয়। আমি যদি শুধু কথা বলি কষ্ট কম হয়, কিন্তু আমি অনেক বেশি লিখি, অনেক বেশি লিখি, অনেক বেশি লিখি তোমাদের জন্য কষ্ট করি যে তোমরা সহজে বোঝো। সো তোমরা যদি মনোযোগ কম দাও তাহলে তো সমস্যা। আমি বলি যে তোমরা যদি আমার কাছে বুঝতে না পারো, তাহলে খুব কম শিক্ষক আছে বাংলাদেশে যার কাছে তোমরা বুঝতে পারবা। বোঝার চেষ্টা করলে বুঝতে পারবো সহজ সবকিছু। তো আর মাত্র দুইটা রুলস আছে, একটা হচ্ছে 14 নম্বর, একটা হচ্ছে 15 নম্বর। এই দুইটা আমি তোমাদের জন্য ছেড়ে দিচ্ছি, যে আহ এই দুইটা রুলস তোমরা নিজেরা পড়বা। বাট আমি বলে দিচ্ছি দুইটা রুলস কি। যদি কোনো বাক্য ইন্টারোগেটিভ প্রোনাউন হু, হুইজ, হোয়াট দিয়ে শুরু হয়, লিখে ফেলতে পারো তোমরা চাইলে। যদি কোনো বাক্যটা শুরু হয় হু, হুইজ, হোয়াট দিয়ে, ইন্টারোগেটিভ প্রোনাউন, তাহলে ওই বাক্যের যে সাবজেক্টই হোক প্রোনাউন হবে দ্যাট, মুখস্থ দ্যাট হবে। যদি কোনো বাক্য ইন্টারোগেটিভ প্রোনাউন হু, হুইজ, হোয়াট দিয়ে শুরু হয়, তাহলে ওই বাক্যটার প্রোনাউনটা সবসময় কি হবে? দ্যাট হবে। হু ইজ দ্য বয়? দ্যাট সেজ সো। হু ইজ দ্য ম্যান? দ্যাট। আর 15 নম্বরটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের পূর্বে, রিলেটিভ প্রোনাউনের পূর্বে কখনো দে হবে না, দ্যাট হবে না, সবসময় দোজ হবে। যে দে হু, দে হবে না, সবসময় হবে দোজ হু। অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পূর্বে দে বা দ্যাট হবে না, সবসময় দোজ হবে। তো তোমাদের গ্রামাটিক্যাল পার্ট এ টু জেড সলভ করে দিয়েছি, নাম্বার, প্রোনাউন কিচ্ছু বাদ দিই নাই, টোটাল। এখন তোমাদের কাজ হচ্ছে বাসায় আজকের ক্লাস শেষ করে বিকালে বা সন্ধ্যার পরে আমার এই খাতাটা আবার রিভিশন দিবা, খাতাটা আবার রিভিশন দিবা। দিয়ে যখন তোমার মনে হবে এভরিথিং ইজ শতভাগ কারেক্ট বা সবকিছু ঠিক আছে, আয়ত্তে আছে, তখন তুমি যেটা করবা সেটা হচ্ছে লেকচার শিটটা এ টু জেড পড়বা, তখন দেখবা সব বুঝতে পারছো। 15 নম্বরটা আবার বলছি, যে কোনো রিলেটিভ প্রোনাউনের আগে দে হবে না, দ্যাট হবে না, সবসময় দোজ হবে।
আচ্ছা, এই যে দুইটা, আচ্ছা ভিডিও সিক্রেট গ্রুপে দেয়, এগুলো তো আমরা ক্লাস নিয়ে চলে যাই, কর্তৃপক্ষ দেখে। তোমরা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবা, যদি কোনো ভিডিও দিতে মিস হয় বা মিসিং হয়, ভুলে যায়, তোমরা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবা, যোগাযোগ করে বলবা যে ভিডিও দেওয়ার জন্য। আমার ক্লাস মনে হয় একটু কম দিতে পারে, এটার হয়তো কিছু টেকনিক্যাল কারণ থাকতে পারে, আমি জানি না। তো 18ই জুন থেকে শুরু করে এই নভেম্বর পর্যন্ত গত 5 মাসের যতগুলো ইংরেজি ক্লাস সবগুলো আমি একা নিয়েছিলাম। তো প্রচুর ক্লাস নিয়েছি আমি। এখন অন্য শিক্ষকদের ভিডিওগুলো তোমরা দেখো। আর গতকালকের ক্লাসটা আমি দিতে বলেছি, ওটা দিবে। গতকালকের ক্লাসটা, গতকাল শুক্রবার ছিল, অফিস বন্ধ ছিল, আজকে এডিট করে তোমাদেরকে দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। দেখো, আমরা এখন আই ডায়েট ফর বিউটি কবিতা পড়াচ্ছি। যে আই ডায়েট ফর বিউটি কবিতাতে একটা পিকচার, দুইটা কবর, এই দুইটা কি? এই দুইটা হচ্ছে কবর। এই কবরের এপাশে একজন ব্যক্তি শুয়ে আছে, আর এপাশে একজন ব্যক্তি শুয়ে আছে। আজকের ক্লাসটা আমি দিতে বলবো। তাহলে দেখো, দুইটা কবর, এই দুইটা কবরের এপাশে একজন ব্যক্তি আছে, এপাশে একজন ব্যক্তি শুয়ে আছে। মাঝখানে যে দেয়াল, এটাকে বলা হয় অ্যাটাচড, সংযুক্ত। একটা রুমের মধ্যে আর একটা রুম থাকলে অ্যাটাচড রুম, অ্যাটাচড বাথরুম। এই সংযুক্ত ইংরেজি হচ্ছে অ্যাটাচড অথবা অ্যাডজয়নিং। তোমাদের কবিতার মধ্যে অ্যাডজয়নিং শব্দটা ইউজ করা হয়েছে। এরপরে এই যে কবর, কবরকে ইংলিশে বলা হয় টম্ব। কি বলা হয়? টম্ব। এই টম্বের সিনোনিম হচ্ছে গ্রেভ, সিমেটারি। ওকে, সো আই ডায়েট ফর বিউটি কবিতার মেইন থিমটা তোমাদেরকে সহজ করে বলি। সেটা হচ্ছে, মনে করো আমি কক্সবাজারে গেলাম। তো কক্সবাজারে যাওয়ার পরে তোমাদের একজনের সাথে আমার দেখা, একটা ছেলের সাথে আমার দেখা। তো তাকে আমি জিজ্ঞাসা করলাম, তুমি এখানে কেন এসেছো? সে বলল, স্যার আই কেম হিয়ার ফর মাই জরিনা। আমি আমার জরিনার জন্য এখানে এসেছি। তো স্যার আপনি কেন এসেছেন? আমি বললাম, আই কেম হিয়ার ফর মাই সকিনা। আমি আমার সকিনার জন্য এখানে এসেছি। তখন সে বলল, আমরা দুজনাই একই উদ্দেশ্যে এসেছি, আমরা ভাই ভাই, আসেন আমরা কোলাকুলি করি। সিম্পল কথা। তোমরা মনে করো ফোকাসে এসেছো, এসে তুমি আর একজন শিক্ষার্থীকে জিজ্ঞেস করতেছো যে তুমি এখানে কেন এসেছো? সে বললো, আমি এখানে শিখতে এসেছি। তুমি তুমি বললা, আমি এখানে ক্লাস করতে এসেছি। তখন সে বলল, আমরা দুজনাই একই উদ্দেশ্যে এসেছি, আসো আমরা ভাই ভাই, আমরা একটু কোলাকুলি করি। একই ভাবে এখানে আই ডায়েট ফর বিউটি কবিতায় এমিলি এলিজাবেথ ডিকিনসন বলতেছে, দুইজন মানুষ ঘুমায় আছে, ও মৃত আর কি, মৃত ব্যক্তি দুইজন কবরে আছে। এ বলতেছে, হাই তুমি কেন মারা গিয়েছো? সে বলতেছে, আমি তো বিউটির জন্য মারা গিয়েছি। তুমি বলো, আমি তো সত্যের জন্য মারা গিয়েছি। বলো, দুটোই সেম জিনিস, আসো আমরা ভাই ভাই, আমরা মিলে যাই, কোলাকুলি করি। এটা এই হলো কথাবার্তা। সো এ সৌন্দর্যের জন্য মারা গিয়েছে, এ সত্যের জন্য মারা গিয়েছে। এ বলতেছে যে, এ আমাকে জিজ্ঞেস করলো তুমি কেন মারা গিয়েছো? আমি বললাম, আই ডাইড ফর বিউটি। সে বলল, এন্ড আই ফর ট্রুথ, আমি সত্যের জন্য। দা টু আর ওয়ান, দুটোই সেম জিনিস। উই ব্রাদার এন্ড আর, আমরা ভাই ভাই। তাহলে এই যে বিউটি মানে সৌন্দর্য, এই সৌন্দর্য মানে হচ্ছে, আচ্ছা শি ওয়াক্স ইন বিউটি কবিতার যে বিউটি, ওইটা হলো শারীরিক সৌন্দর্য, মানুষের শারীরিক সৌন্দর্য। আর আই ডায়েট ফর বিউটির যে বিউটি, এটা শারীরিক সৌন্দর্য না, এটা হচ্ছে যে কোনো কাজের মধ্যে যেটা বেস্ট, ওইটা হচ্ছে সৌন্দর্য।
মনে করো তোমরা তোমাদের ফোকাসে এই মুহূর্তে 10 জন শিক্ষক ক্লাস নেয়, এই 10 জন শিক্ষকের মধ্যে যার উপস্থাপনাটা বেটার ওইটা হচ্ছে কথার সৌন্দর্য। 10 জন ক্রিকেটার একই শট খেলে, যে শটটা সুন্দর ওইটা হচ্ছে ওই শটের সৌন্দর্য। একজন মনে করো পৃথিবীর সব থেকে ভালো গায়, ও গাওয়ার সৌন্দর্য। অর্থাৎ যে কোনো সাইডে যেটা বেস্ট ওইটা ওই সাইডের সৌন্দর্য। সো আই ডায়েট ফর বিউটি এর মানে হচ্ছে আই ডায়েট ফর অ্যাচিভিং বেস্ট কোয়ালিটি। তাহলে শি ওয়ার্কস ইন বিউটির বিউটি আর এই বিউটির মধ্যে পার্থক্য আছে। আর পৃথিবীর সব থেকে বেস্ট কোয়ালিটি হলো সততা। অনেস্টি ইজ দ্য বেস্ট কোয়ালিটি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা। এজন্য লেখক বলতেছে যে যেটাই বিউটি সেটাই সৌন্দর্য, সততা, আর যেটাই সততা সেটাই বিউটি। বিউটি ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ ইজ বিউটি। সৌন্দর্যই সততা আর সততাই সৌন্দর্য। সো আই ডায়েট ফর বিউটি, তাৎক্ষণিকভাবে মানুষ ভাবে এটা তো ঠিক না, বাট যখন আমি বলি যে বিউটি মানে বেস্ট কোয়ালিটি, তার মানে আই ডায়েট ফর অ্যাচিভিং বেস্ট কোয়ালিটি, তখন মানুষ বলে ঠিক আছে। এটাকে বলা হয় প্যারাডক্স। তাৎক্ষণিকভাবে মনে হয় ঠিক না, বুঝিয়ে দিলে মনে হয় ঠিক, এটাকে বলে প্যারাডক্স। সো আই ডায়েট ফর বিউটি, এটা প্যারাডক্স। এরপরে তারা বলল আমরা তো ভাই ভাই হয়ে গেছি, এখন আমরা গল্প করি। তখন লেখক বলতেছে অ্যান্ড সো সো অ্যাজ কিন্সম্যান মেট আ নাইট, আমরা আত্মীয়র মতো করে এক রাতে সাক্ষাৎ করেছিলাম। উই টকড বিটুইন দ্য রুম, আমরা দুইজন দুই রুম থেকে গল্প করছিলাম। আনটিল দ্য মস হ্যাড রিচড আওয়ার লিভস, যতক্ষণ না আমাদের ঠোঁটে শ্যাওলা জন্মে, মানে এই কবরের উপরে গাছপালা লতাপাতা জন্মে যায়, অ্যান্ড কাভার্ড আপ আওয়ার নেমস, আমাদের নামগুলো ঢেকে দেয়। তার মানে একসময় কবর যেখানে ছিল ওটা মিলিয়ে যায়, আর বোঝা যায় না। এই ডায়লগ গুলো দিয়ে সে বোঝাতে চেয়েছে ট্রুথ ইজ বিউটি অ্যান্ড বিউটি ইজ ট্রুথ, যেটাই সত্য সেটাই সৌন্দর্য, যেটাই সৌন্দর্য সেটাই সত্য। I died for Sokina and you died for Zorina, the two are same, we brother and are, he said, আসো মুখে আসো, কোলাকুলি করি সেম। সো দিস ইজ দ্য পিকচার। সিম্পল একটা কবিতা, 12 লাইনের একটা কবিতা, মেইন থিম হচ্ছে এই। আর লিখিত অংশ তো গতকাল করিয়ে দিয়েছি। তাহলে 3 নম্বর লেকচারের একটা পরিপূর্ণ ক্লাস তোমরা পাই না, এ টু জেড সব সমাধান করা হয়েছে, কিছু বাদ দেওয়া হয় নাই, টেক্সট, রিটেন এবং গ্রামার। সো তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা থাকলো। আমার জন্য দোয়া করো। তোমাদের জন্য দোয়া করি, তোমরা তোমাদের সময়কে কাজে লাগিয়ে তোমরা উত্তর তোমাদের সফলতা অর্জনের পথে এগিয়ে যাও। তোমরা তোমাদের স্বপ্ন পূরণে অনেক বেশি আত্মবিশ্বাসী হও, কনফিডেন্ট হও। মহান সৃষ্টিকর্তা তোমাদের সহায় হোক, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আনমিউট কারা কারা হতে চাও দেখে আমি একটু কথা বলি তোমাদের সাথে। ওকে, হামিম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার প্র্যাকটিস শিটে যে সব মানে উদাহরণ দেওয়া আছে ওইগুলা করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হই, মানে অনেকগুলো বোঝা যায় না, কিন্তু ওইগুলা তো আমরা সলভ পাইতেছি না, মানে আপনারা আচ্ছা, সলভ ক্লাস করলে ভালো হতো। তোমাদের প্রতি শুক্রবারে সলভ ক্লাস হবে এবং প্রতি শুক্রবারে সলভ ক্লাস হলে ওগুলো সমাধান হয়ে যাবে। তো গত শুক্রবারে সলভ ক্লাসটা আমি লিখিত ক্লাস নিয়েছি, কারণ এটা ঝামেলা একটা, প্রতিদিন লিখিত নিয়ে কথা বলাটা ঝামেলা, এই জন্য গতকালকে আমি লিখিতটা পড়িয়ে ফেলেছি। নেক্সট থেকে স্যার পড়ানো লাগবে না। সো আগামী শুক্রবার থেকে তোমরা সলভ ক্লাস যেটা পাবা, আশা করি ওই দিন তোমাদের প্রবলেম গুলো সলভ হয়ে যাবে। স্যার লেকচার শিট 1 আর 2 এই দুইটা তো একটাও সলভ ক্লাস হয় না, এই দুইটা যদি একটা করতেন তাহলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, দেখে আমরা আলোচনা করব তোমাদের অতিরিক্ত ক্লাস নেওয়া যায় কিনা। স্যার অনেক সমস্যা আছে এখানে। বুঝতে পারছি। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আর কে, এখন তোমরা যে কে কোথায় আছো, সবাই তো হাত তুলে বসে আছো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আসলে আমরা কবিতা থেকে কি শুধু এমসিকিউ পড়বো নাকি মানে কবিতা আসলে কিভাবে পড়বো বুঝতে পারছি না। আচ্ছা, কবিতার থেকে লিখিত অংশে মেইন থিম আসতে পারে, ব্যাখ্যা আসতে পারে, এক্সপ্লেনেশন। গতকালকে লিখিত ক্লাস আমি দেখিয়েছি যে ব্যাখ্যাগুলো কবিতার থেকে আসতে পারে, মেইন থিম কবিতা থেকে আসতে পারে, এর বাইরে লিখিত অংশ আর কিছু আসবে না। সো তোমরা কবিতাটা এমসিকিউ এর জন্য পড়ো, সেখান থেকে ব্যাখ্যাগুলো পড়ো এমসিকিউ। আর ভাইয়া মাঝে মধ্যে কমেন্ট করলে মানে স্ক্রলিং হয়ে যায়, আপনারা দেখেন না, মানে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে, এটা তো পার্সোনালিও করা যায় না আপনাকে। এখন এটা হচ্ছে আমরা যখন ক্লাস নিই, ক্লাস নেওয়ার সময় কিন্তু বোর্ডের দিকে তাকাই, আমাদের পিছনের দিকে ক্যামেরাতে ল্যাপটপ থাকে। তো আমাদের মাথার পিছনে সাইডে যদি দুইটা চোখ থাকতো, তাহলে পিছনের চোখগুলো তোমাদের কমেন্ট দেখতো, আর আমার সামনের চোখগুলো বোর্ডের দিকে তাকাই লিখতো। কিন্তু আমার আসলে চোখ দুইটা, আমি যখন বোর্ডের দিকে তাকাই, বোর্ডের দিকে চোখ থাকে, পিছনে কিছু দেখতে পারি না। তো তোমাদের যদি কারো অতিরিক্ত চোখ থাকে আমাকে ধাপ দিও, আমি আমার পিছনে দুইটা লাগাই নিব ইনশাল্লাহ, তাহলে কমেন্ট গুলোও দেখতে পারবো, আবার বোর্ডের দিকে তাকিয়ে লিখতে। ভাইয়া মাঝে মধ্যে আমি 10 বার পর্যন্ত কমেন্ট কপি করি, তারপরেও কমেন্টস দেখা হয় না, মানে আমি তোমার মাঝে জন্য মধ্যে অনেক। খুবভাবে দুঃখিত, কষ্টিত, লজ্জিত, বঞ্চিত। ঠিক আছে, কারণ তোমার কমেন্ট গুলো দেখা হয় না, এটা বিশাল বড় অপরাধ। সেই অপরাধে আমি অপরাধী, সমস্যা নেই। তো সেই অপরাধের পানিশমেন্ট হিসেবে তোমার বাসায় যে চা খেয়ে আসবো একদিন ইনশাআল্লাহ। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। তারপর কি হয়েছে? আনমিউট করলে ওকে, দেখছো আনমিউট করলে কত কি শোনা যায়, সাইড টক। গুড। আচ্ছা ঠিক আছে, তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেখা হবে রাজপথে, কথা হবে মুক্তির মিছিলে।